গল্প সে আমার সন্ধ্যা প্রদীপ। নুসরাত সুলতানা সেজুতি। গল্পের 10তম অংশ 34। ঘড়িতে 11:20। এখনও কলেজ পৌঁছয়নি তীব্র। যথারীতি তার ক্লাসের সময় প্রথম দুটো পিরিয়ড পরেই থাকে। ছেলেটির চমৎকার বাচনভঙ্গি আর অনবদ্য উপস্থাপনের কারণে শিক্ষার্থীরা মুখিয়ে রয় ক্লাস করার জন্যে। সাথে দর্শনে এগিয়ে থাকা ফার্স্ট ক্লাস চেহারা তার। এই তালিকায় বরাবরের মতো এগিয়ে আছে মেয়েরা। তীব্র কথা বলা, ফরসাশক্ত হাত দিয়ে সাদা বোর্ডে লেখালেখি করা, কিংবা বাইসেপসে ফুলে থাকা বাহু তুলে মাঝে মধ্যে আঙুল বোলানো সোনালি চুলে, এই সব কিছু যেন মুগ্ধতায় বিন্যস্ত হওয়ার ব্যাপার। এমন দেখতে শুনতে চোখ ধাঁধানো পুরুষ কি আর গোটা গাজীপুরে আছে? অথচ আজ এতটা সময় শেষেও তীরর দেখা পাওয়া যায়নি। সবার প্রচণ্ড মন খারাপ এ নিয়ে। ততোধিক বেশি আহত হল পুষ্পিতা। সারা ক্লাস শুকনো চেহারায় বেঞ্চে বসে থাকে মেয়েটা। তনুজার উসখুস দেখে ক্ষণে ক্ষণে আকাশ ছোঁয় সেসব। কেন যে তীরর প্রেমে পড়তে গেল। এখন এই তনুজা স্যারের জন্য ছটফট করছে, একটুও যে সহ্য হচ্ছে না ওর। এর মধ্যে ক্লাসে দপ্তরি ঢুকলেন। খোশগল্পে মেতে থাকা সবার উদ্দেশ্যে ঘোষণা দিলেন, এই শোনো, কেউ যেও না। তীব্র স্যার ওনার ক্লাস ছুটির আগে নেবেন। যেমন ব্যস্ত পায়ে এসেছিলেন, অমনভাবেই আবার বেরিয়ে গেলেন তিনি। কিন্তু হইচই বেঁধে গেল ছেলেমেয়েদের মাঝে। তীরর ক্লাস মানেই বইয়ের কঠিন পাতাও, চোখের সামনে স্বচ্ছ জলের মতো। হা, অভাগাগুলো কি আর জানে বিদ্যা নেই স্যারের ভেতরের রহস্য? রাতভর বই গিলে খেয়ে ক্লাসরুমে উগরে দেয়ার ঘটনা জানে না। জানলে কি করত? বয়কটের ডাক দিয়ে শহর মাতাত নিশ্চয়ই। সবাই স্রোতে থই থই নদীর মতো খুশি। আনন্দ তাদের জিভের ডগায়। কিন্তু পুষ্পিতার ওই খুশি আর ফেরত আসেনি। তনুজার হাসি হাসি মুখখানা দেখে চুপসে বসেছে আদল। তাতে এক কৌটো ঘি ঢালতে মেয়েটা লাফিয়ে উঠল ফুর্তিতে। হৈ হৈ করে বলল, উফ, ফাইনালি স্যার আসছে। আমি তো ভাবলাম আজ আমার প্রপোজ করাই হবে না। নীরস পুষ্পিতার নয়ন দুটো চমকে উঠল অমনি। ধরফর করে বলল, আজ প্রপোজ মানে? তনুজার রাঙা ঠোঁটে লাজুক হাসি ভিড়ল। মাথা নুইয়ে মুচকি হাসল একটু। কণ্ঠ চেপে বলল, আমি আজ স্যারকে আমার মনের কথা জানিয়ে দেব। স্থানকাল ভুলে আর্তনাদ করল পুষ্পিতা। কি? তার চিৎকার দূরদূরান্তে পৌঁছে যায়। সামনের বেঞ্চ হতে সবাই উৎসুকে ফিরে চায় পেছনে। তনুজা থতমত খেল। হাসার চেষ্টা করে বলল, সরি, ইউ গাইস ক্যারি অন। সব কিছু আবার আগের মতো। তটস্থ চাউনিগুলো ফেরত গেল জায়গায়। তনুজা ফিসফিস করে বলল, আরে পুষ্পিতা কি করছো? সবাই শুনে ফেলবে না? আচ্ছা বুঝেছি, বেশি এক্সাইটেড হয়ে গেছিলে। শোনো, আমি না আসার সময় দুটো গোলাপ কিনে এনেছি বুঝলে? ব্যাগেই আছে, দেখবে। পুষ্পিতা হ্যানা বলল না। তার মাথাটা প্রবল বেগে ঘুরছে। কণ্ঠে উদ্বেগ ঢেলে বলল, কিন্তু তনুজা আজ স্যারকে প্রপোজ করবে কেন? তুমি তো বলেছিলে পরশুর কথা। তনুজা ফুল বের করতেই যাচ্ছিল, থেমে অবাক চোখে চাইল ওর দিক। ওমা, ওই কথাটা তোমার মনে আছে? আশ্চর্যের ব্যাপার, মেয়েটা মেয়ে এলো না, থতমত খেল না, বরং দ্বিগুণ উদ্বিগ্ন হয়ে বলল, ওসব ছাড়ো, আগে বলো, সত্যিই আজ প্রপোজ করবে স্যারকে? তনুজার বিস্ময় ভাব ক্ষয়ে পড়ে মুখখানা উজ্জ্বল দেখায় খুব। লাজুক কণ্ঠে বলল, হ্যাঁ। মাথায় বাজ পড়ল পুষ্পিতার। নরম স্বরের মেয়েটা হুট করে চেঁচিয়ে বলল, কি? কেন? তনুজা ফের ভরকে যায়। চোখ ঝাপটে ফিসফিস করে, আরে আস্তে, বারবার এমন করছো কেন? সবাই শুনলে কি ভাববে? কে কি ভাববে তা নিয়ে পুষ্পিতার ভাবান্তর নেই। বাসি লুচির মতো নেতিয়ে আসছে মন। তনুজা নিজেই বলল, আসলে আগামী দুদিন আমি কলেজে আসব না। আমার মামাতো ভাইয়ের বিয়ে বুঝলে, সিলেট যাব সবাই মিলে। তাই ভাবলাম শুভ কাজটা আগেই সেরে রাখি। আর তাছাড়া ইদানিং স্যারের জন্য অন্য মেয়েগুলো কেমন হাভাতের মতো করছে দেখেছ? এই যে স্যার আসবে শুনে কি হাহাহিহি লাগিয়েছে। এদের জন্য আর রিস্ক নেব না। একবার স্যার অ্যাকসেপ্ট করুক, পটিয়ে পাটিয়ে 2 মাসের মধ্যেই বিয়ে করে ফেলব। পুষ্পিতা থমকে রইল দুঃখে। বুক ছেঁড়া ভারী শ্বাস গিলে বসে থাকল অমন। তনুজার সাথে স্যারের বিয়ে হবে? ওর তীব্র স্যারের?
স্যার অ্যাকসেপ্ট করবেন ওকে? তরুণীরা মৃগনয়ন ঝলসে যেতে চায় হৃদয় দহনে। উদাস চোখ ভরে ওঠার ইচ্ছে দেখায় বড্ড। কিন্তু পুষ্পিতা কাঁদল না। বুকের তোলপাড় কিছু যুক্তির ভিড়ে চাপা দিয়ে রাখল। ব্যগ্রচিত্তে মনকে বোঝাল, তনুজা তো স্যারকে সেই প্রথম থেকেই ভালোবাসে। আমি ওদের মাঝখানে উড়ে আসা পাতার মতো তৃতীয় ব্যক্তি। শুধু শুধু কষ্ট পাচ্ছিস কেন পুষ্পিতা? কি লাভ এতে? তোর মতো অনাথাশ্রয়হীন মেয়েকে কি আর স্যারের মতো অত বড় মাপের মানুষ কোনোদিন জীবনে জড়াবে? কিন্তু মাথার যুক্তি মন শোনে না। তারা ফুঁসে ওঠে প্রতিবাদে, চিৎকার ছড়ে বিরোধিতায়। তীরর কাছে আসার এক একটি দৃশ্য মনে করিয়ে বুক জ্বালিয়ে দেয় অনলে। পুষ্পিতা না চাইতেও চোখের কোণে উপচে এলো জলরাশি। ভরতী কোটর হতে একটা দীর্ঘ কণা গালে লুটিয়ে পড়ার আয়োজন করছিল খুব। সেই সময় ক্লাসে ঢোকে তীব্র। সহসা তীরস্থ বেগে দাঁড়িয়ে যায় সবাই। তনুজার পর পুষ্পিতাও উঠে দাঁড়াল। তবে মনে হলো একটা নিথর দেহ টেনে হিঁচড়ে সোজা করেছে কেউ। অমন মর্মাহত মেয়েটিকে তীব্র একবার ফিরেও দেখেনি। শক্ত গলায় ভারী আওয়াজ তুলল, সিট ডাউন। এখন ফেব্রুয়ারি মাস। দীর্ঘদিনের শীতের দাপাদাপির পর এখন হুড়হুড়ে রোদ ওঠার পালা। সারা দিনের মতো প্রখর দুপুরও মিষ্টি হবে। নৈসর্গিক প্রশান্তি নেমে আসবে হৃদয় মননে। কিন্তু বসার ঘরে থম ধরে থাকা তরুণীরা মন মেজাজ জমে রইল শুভ্রকায় এক হিমালয়ের মতন। শৃঙ্গের কোল ছুঁয়ে এক্ষুনি ধসে পড়বে তুষার। নুহার চোখ বেয়ে টলটলে জল গলার খাজে গিয়ে থামল। এমনিতে সে কাঁদে না। ওই কথায় কথায় ফ্যাচফ্যাচ করে কাদার মেয়ে তো একেবারেই নয়। কিন্তু আজকে কান্না পাচ্ছে। একটা গোটা আকাশ ভেঙে মাথায় পড়ার মতো কান্না। সাথে রাগক্ষোভের অদম্য কিছু পোকা কিলবিলিয়ে ছুটে যাচ্ছে শরীরে। পুরো পৃথিবী গুড়িয়ে ফেলার রাগ হচ্ছে নুহার। তবু যদি শাস্তি হতো একটু। আচমকা ভীষণ জোরে কেঁদে ফেলল নুহা। হাহুতাশ করে প্রলাপ করল, এত বড় ভুল তুই কি করে করলি নুহা? তুই না খুব বড়াই করিস, মানুষ চিনতে ভুল হয় না বলে? কোথায় গেল সেই বড়াই? দিনের পর দিন একটা মাস্তান শিক্ষক সেজে তোর সরল বন্ধুটাকে ঠকিয়ে গেল। আর তুই বুঝতেও পারলি না? উল্টে তার হয়ে প্রশংসা করতে করতে ওর মনে প্রেম উস্কে দিলি। এখন কি হবে? পুষ্পিতা যখন জানবে তার আজকের এই পরিস্থিতির জন্য দায়ী সেই গুন্ডাই ওর স্যার, যাকে সদ্য মেয়েটা ভালোবাসতে শুরু করেছে, তাকে নিয়ে এসবও মানবে কি করে? কি করে সামলাবে নিজেকে? মন ভাঙার মতো কষ্ট যে পৃথিবীতে নেই। ছি নুহা, কেন আরেকটু সাবধান হলি না তুই? কেন? কান্নাকাটির মাঝেই হঠাৎ শব্দ এলো কেন? ওপাশের দরজা হতে বাইরে এসেছে বেশ কটা গলার স্বর। নাহিদকে কিছুতেই আজকে মিরাজরা অফিস যেতে দিল না। ছেলেটা শার্ট প্যান্ট পরে তৈরিই ছিল, কিন্তু যেতে পারেনি। 3 বন্ধু জোর করে আটকে রাখল বাসায়। নিঃসহায় যুবক প্রতিবারের মতো আজকে ওদের সাথে পেরে ওঠে না। কিন্তু মনে মনে ভীষণ চিন্তায় কাহিল নাহিদ। নতুন চাকরি, প্রথম সপ্তাহেই অ্যাবসেন্ট। কাল অফিসে ঢুকতে দেবে তো? সে বাইরে এসেও একই কথা বলল, মিরাজ আমি যাই না ভাই প্লিজ। আমার নতুন চাকরি, ছুটে গেলে কি হবে? আরমান সানন্দে বলল, ছুটে গেলে ধরে এনে দেব। আরে আমাদের বিট্টু আছে তো। এত ভাবছিস কেন? মুশফিক সহসা পিঠে চড় বসাল ওর। রেগেমেগে বলল, এখানে বিট্টু উচ্চারণ করতে মানা করেছি না? ও থাকলে এক্ষুনি তোর কলজি ভুনা করে ফেলত। ছেলেটা জিভ কেটে ফিসফিস করল, সরি ভাই সরি। সবাই মিলে জুতো পরল। মুখ কালো করে দরজায় তালা ঝোলাল নাহিদ। ছেলেটার শত আপত্তি থাকা সত্ত্বেও কোথাও একটা বগলদাবা করে নিয়ে চলল ওরা। এই পুরো দৃশ্য ফ্যালফ্যাল করে দেখে গেল নুহা। লুকিং গ্লাসে চোখ পেতে দাঁড়িয়ে থাকা মেয়েটার সামনে সবকিছু কেমন জলের মতো স্বচ্ছ হলো অচিরে। হুট করেই মানসপটে ভেসে উঠল কতক ছবির ন্যায় দৃশ্য। সেই উত্তরার ওভারব্রিজের নিচে গাড়িতে বসে একটা ছেলে তার উদ্দেশ্যে বাজে গান গেয়েছিল। হ্যাঁ, ওই ছেলেটাও তো ছিল এখানে। এরা সবাই ছিল। আর নাহিদ? এই তো মানা করছিল বন্ধুদের। এজন্যেই তবে ওকে শুরু থেকে এত চেনা চেনা লেগেছিল নুহার। এরা সবাই তবে ওই বিট্টু মাস্তানের বন্ধু? এরাই ওর সাথে মিলে গুন্ডামি করে বেড়াতো? আর নাহিদ, সেও তাহলে ভালো মানুষের ভান করেছে এতদিন? এই যে এত বোকা অবুঝ সেজে থাকা এইসব কিছু নাটক, এত নিখুঁত অভিনয়ও কেউ করতে পারে?
পুষ্পিতার সাথে কি আমি নিজেও ঠকে যাইনি? নিজেকেই প্রশ্ন করল নুহা। উত্তর আসে না। তবে বুকের কোথাও চিনচিনে ব্যথা হয়। নাহিদের সাথে কাটানো সময়গুলো ভেবে বেড়ে আসে তা। ও কি আসলেই এতটা বোকা? সরল ভাবা একটা ছেলে ভেতর ভেতর মাস্তান। ছি। পরপরই মেয়েটা মুখ শক্ত করল। এভাবে কাঁদে দুর্বলরা। ও তো ফুটবল নয়। বিট্টু মাস্তানের এই দুর্দান্ত অভিনয়ের আসল উদ্দেশ্য ও জেনেই ছাড়বে। কেন, কিসের জন্য একটা অনাথ মেয়ের আবেগ নিয়ে খেলল সে, জানতে তো হবে। ভাবল দাঁত পিষে। যা হবার হবে। মাস্তান যত ভয়ানকই হোক, এই পরিস্থিতির জন্য যে দায়ী, তার মুখোমুখি আমি হবি আজ। ক্লাস শেষ হতেই রকেট বেগে বেরিয়ে গেছে তীব্র। অন্ধকার চোখমুখ নিয়ে চেয়ে থাকা এক রূপসীকে খেয়াল অবধি করেনি। ঠিক তারপরই ছুটির ঘণ্টা বাজল। হুড়মুড় করে একে একে বেরিয়ে গেল সবাই। পুষ্পিতা নিষ্প্রভ চিত্তে উঠে দাঁড়ায়। এখন ক্লাসে না থেকে যদি একা থাকত, ঠিকই বুক ভাসাত কেঁদে। এই যে কণ্ঠনালীতে কুণ্ডলীর মতো কিছু একটা ঘুরছে, এটাকে কি বলে? সাথে অলিন্দগুলোয় শুরু হওয়া যে দম বন্ধ ব্যথা, এই ব্যথা পুষ্পিতা কাকে দেখাবে? চোখের কোণে সদ্য ডোবা জল, এটাই বাকি করে লুকাবে? এতটা ভারী তো বুকে পাথর রাখলেও লাগে না। আকাশের গায়ে যখন কালো মেঘ ঘোরে, পশলা ধরা বৃষ্টি না নামা অবধি শান্তি আসে না? পুষ্পিতারও তেমন কাঁদা প্রয়োজন। জীবনে প্রথম ভালোবেসে না পেলে কতটা কাঁদতে হয়? কতদিনই বা কাঁদতে হয়? হয়তো সারা জীবন। পুষ্পিতা চিবুক গলায় ঠেকিয়ে ক্লাস ছাড়তে যাচ্ছিল, হুট করে কোনোই টেনে ধরল তনুজা। থামল ও। ছোট্ট ঢোক গিলে ফিরল পিছনে। কোথায় যাচ্ছ? বাসায়। পুষ্পিতার মিহি উত্তর। আজ একটু দেরি করে গেলে হতো না? সে কিছু বলল না। তনুজা নিজে নিজেই বলল, আসলে স্যারকে এখন বলবো তো কথাটা, নার্ভাস লাগছে খুব। তুমি থাকলে ভালো হতো। আমিও তো তোমায় ছাড়া তেমন কারো সাথে মিশি না। জীবনে প্রথম ভয়ানক রাগ হল পুষ্পিতার। মাথার চুলে কেরোসিন ঢেলে আগুন ধরানোর মতো রাগ। তোর প্রপোজ করতে হয়, তুই করো না ভাই। মরতে আমাকে যেতে হবে কেন? যাকে ভালোবাসি তাকে অন্য মেয়ে প্রেমের প্রস্তাব দেবে আর আমি তামাশা দেখব দাঁড়িয়ে? এটা কত যন্ত্রণার কেউ জানে? এই কষ্ট, এই বুক ব্যথা খালুজানের অপমানের থেকেও ধারালো। মিথিলার উঠতে বসতে কথা শোনানোর থেকেও মর্মান্তিক। চারপাশের মানুষের চরিত্র নিয়ে কথা বলার চেয়েও জঘন্য। ওসব ক্ষত একটা সময় ভুলে থাকা যায়। কোনো সুখের মলম দিয়ে প্রলেপ আঁকা যায় ওপরে। কিন্তু নিজের ভালোবাসাকে অন্যের হতে দেখা যায় কখনো? এই মর্মপীড়ার কোনো বিশ্লেষণ নেই। থাকলে কবেই উপশম আসত দুনিয়ায়। এত মন ভাঙা মানুষ কি আর বালিশ ভেজাত কেঁদে? না, এসব হজম করার সাহস পুষ্পিতার নেই। মেয়েটা আলগোছে ক্লেশ চাপা দিল ভেতরে। ধীর জবাব ছুড়ল, আমার মাথা ব্যথা করছে তনুজা। বাড়ি গিয়ে ঘুমাবো। ছাড়ো প্লিজ। তনুজা মুখ কালো করল। অথচ আজ পুষ্পিতা ফিরেও দেখেনি। নিজে থেকে হাত ছুটিয়ে চুপচাপ চলে যায়। উপায় না পেয়ে তনুজা সাহস টানল বুকে। ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে শ্বাস ফেলল কবার। সত্যিই ভীষণ নার্ভাস লাগছে। এত ঘামছে নাকমুখ। হাত উল্টে চটচটে তরল মুছে নেয় মেয়েটা। ব্যাগ থেকে টকটকে লাল গোলাপ দুটো তুলে নেয় মুঠোয়। কাঁধে ব্যাগ ঝুলিয়ে, পিঠের সাথে ফুল লুকিয়ে বেরিয়ে আসে তারপর। গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় তিরোর অফিস রুমের সামনে। সে পুরুষ ব্যস্ত তখন। কি সব এক গাদা ফাইল গোছগাছ করছিল। পুরোটা সময় তনুজা আবিষ্ট মোহে দেখে যায় ওকে। মনপ্রাণ দিয়ে চায়, এই সুপুরুষ একান্ত মানুষ হোক তার জীবনে। তবে আর কিচ্ছু চাওয়ার থাকবে না। কিচ্ছু না। তীব্র ফাইল রেখে গাড়ির চাবি ভরল পকেটে। ফোন হাতে নিতেই তনুজা মৃদু কণ্ঠে বলল, আসবো স্যার? এতক্ষণে চোখ তুলে চাইল সে। চশমার ফাঁক হতে বিলাতি নয়ন সোজাসুজি ঠিকরে পড়ায় তনুজা গুটিয়ে এলো একটু। তিরুর শুভ্র মুখে হাসি বিলীন। চোখ নামাল আবার। বলল ছোট করে, আসুন। তনুজা ভেতরে যায়। এই দৃশ্যে পুষ্পিতার বুকের পাঁজর সহ টনটন করে উঠল। এতক্ষণের চেপে রাখা জল ছুটে বেরিয়ে আসে গতিতে। গালগলা সব ভিজে যায়। অচল পা টেনেটুনে রিকশা ডেকে উঠে পড়ে সে। তখন সন্ধে। অবসন্ন পায়ে বাড়ি ফিরল তীব্র। যেমন সকাল সকাল বেরিয়ে গিয়েছিল, পৌঁছাতে তেমনই দেরি।
দরজায় তালা ঝুলছিল। নাহিদ এখনো ফেরেনি। তীব্র পকেট থেকে চাবি বের করে। খোলার সময় একবার ঘাড় কাত করে দেখে নেয় পুষ্পিতাদের ফ্ল্যাটের দিক। ওদের দরজা হা করে খোলা। 2 মিনিট আগেই পুষ্পিতা ছাদে গিয়েছে কাপড় তুলতে। তীব্র সেসব জানে না। উৎসুক নয়ন জোড়া মিছিমিছি খুঁজে বিড়াল প্রিয় সেই মুখ। ভীতু মেয়েটার সাথে আজ সারাদিন দেখা হয়নি। ক্লাসেও ইচ্ছে করে হদিস করেনি তীব্র। অথচ এখন একটুখানি দেখার জন্যে বক্ষভাগে উচাটন হচ্ছে ভীষণ। মেয়েটা তো ছুটির পরেও তো গেইটে ছিল না। মাঝখান থেকে একটা উটকো ঝামেলার জন্যে তারই বের হতে দেরি হয়েছিল। অবশ্য তাতে খারাপ কিছু হয়নি। পুষ্পিতার সাথে থাকলে ফ্ল্যাটের কাজটা এত আরামসে করত কি করে তীব্র দরজার লক ঘোরাল। ঘরে গিয়ে আগে ফ্রেশ হোক, তারপর ঠান্ডা মাথায় মেয়েটাকে কাছে ডাকার একটা অজুহাত খোঁজা যাবে। মস্তিষ্ক যখন সেই চিন্তায় ব্যস্ত, সহসা পাশ হতে ডেকে উঠল কেউ একজন। বিট্টু। তীব্র তাকায়নি। বেখেয়ালে জবাব দেয়, হু। পরপরই চমকে উঠল সে। তোরাক করে লাফিয়ে ওঠে দৃষ্টি। চকিতে ফিরে চায় পেছনে। নিজেদের চৌকাঠে দাঁড়িয়ে আছে নুহা। মেয়েটার মুখের পড়তে পড়তে প্রস্তর বসানো। এত শক্ত, নিষ্পৃহ চাউনিও হয়। তীব্র স্তব্ধ হয়ে গেল ওকে দেখে। হকচকানোর ছাপ পড়ল চেহারায়। নুহা এগিয়ে আসে। কণ্ঠে শ্লেষ উপচে পড়ছে যেন। কি, ঠিক নামে ডেকেছি তো? নাকি কিছু ভুল বললাম? বিট্টু, না বিট্টু মাস্তান? কোনটা ডাকলে ভালো হতো বলুন তো? তীরর মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। স্তম্ভিতের নীল ছোবলে ঢোক গিলছে শুধু। বা হাত তুলে কপালের ঘাম মুছল। কথা বলতে গিয়ে জড়িয়ে এলো জিভ। কি করে জানলে? নুহা বিদ্রুপ করে হাসল। যাক, অস্বীকার করেননি দেখে ভালো লাগল। পরপরই চিবুক কঠিন করে বলল, আমি অনেক ঠকপ্রতার্কের গল্প শুনেছি, কিন্তু চোখে দেখলাম প্রথমবার। এত নিখুঁত অভিনয়। আপনাকে তো অ্যাওয়ার্ড দিলেও কম হয়ে যাবে। আচ্ছা, লজ্জা করে না আপনার? পরিচয় লুকিয়ে একটা মেয়ের সাথে দিনের পর দিন নাটক করতে বিবেকে বাঁধলও না? এই সবে আপনাকে ভালোবাসতে শুরু করেছিল পুষ্পিতা আর আপনি। তীব্র কিছু বলতে যায়, হাত উঁচিয়ে বাদ সাধল নুহা। ক্রুদ্ধতায় একাকার হয়ে বলল, আপনার কোনো সাফাই শুনতে আমি চাই না। শুধু বলতে এসেছিলাম আপনার সমস্ত খেলা শেষ বিট্টু মাস্তান। এই ভালো, সভ্য মানুষের যে মুখোশটা আপনি পরে আছেন এখন, পুষ্পিতার সামনে আজকেই খুলে দেব। কথা শেষও হয় না, আচমকা তীব্র ঝড়ের বেগে ওর মুখ চেপে ধরল। কলিজা শুদ্ধ ছলকে উঠল নুহার। কোনো কিছু বোঝার আগেই তীব্র হিড়হিড় করে টেনে ওকে ঢুকিয়ে নিল ঘরে। শক্ত পায়ের এক লাথিতে দৌড় আটকে গেল আবার। ভয়, আতঙ্কে গলা শুকিয়ে আসে নুহার। শরীরের সবকিছু অবশ হয়ে রয়। ভাবে, এই তো এখানেই তার জীবনের সব কিছু শেষ। সে আমার সন্ধ্যা প্রদীপ। নুসরাত সুলতানা সেজুতি। ৩৫। মোজাইকের সিঁড়িগুলোয় যেন আমাবস্যা নেমেছে। সদ্য সন্ধ্যের সবটুকু দাপট এখানেই। এক গাদা কাপড় কোনোরকমে বাহুতে আগলে সুইচ টিপল পুষ্পিতা। অমনি ঝকঝকে আলোয় ভরে গেল শিয়রিঘর। পুষ্পিতা ঘরে ঢুকতে গিয়েও থামে। আর চোখ ঘুরে চায় তীরদের ফ্ল্যাটে। ভ্রু বাঁকায় সহসা। যাওয়ার সময় তালা দেখেছিল, এখন তো নেই। স্যার কি ফিরেছেন? তীরর কথা ভাবতেই পুষ্পিতার বুক জুড়ে উচাটন নামে। সব কিছু আগের মতো আবেগে ফেপে আসতে চায়। কিন্তু আজকে ওদের নদীর মতো বইতে সে দিল না। বরং ক্লেশের সেই যন্ত্রণা গিলে নিল সাগ্রহে। স্যার এলেও বা ওর কি? সে তো এখন তনুজার। স্যার নিশ্চয়ই তখন প্রেমের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন। অবশ্য হওয়ারই কথা। তনুজা ভালো ঘরের মেয়ে। দেখতেও ভালো। কত প্রফুল্ল, চটপটে। ওর মতো সারাদিন ভয়ডরে নেতিয়ে থাকে না। ওর মতো এক পা ফেলতেও 10 বার ভাবে না। পুষ্পিতা ঢোক গিলে দীর্ঘশ্বাস ফেলল। ঘরে ঢুকল নজরের সাথে মন ফেরানোর প্রয়াস নিয়ে। পারল কি, কে জানে। কিন্তু দৌড় চাপানোর সেই শব্দ পৌঁছে গেল তীরর সজাগ কানে। সহসা নুহার মুখ ছেড়ে সরে এলো ও। মেয়েটা যেন এতক্ষণে প্রাণ ফিরে পেয়েছে। বুকে হাত দিয়ে রুদ্ধ শ্বাস ফেলল কবার। হাঁপানি রোগীর মতো দম টেনে বলল, আপনি এত পুরো কথা উচ্চারণের আগেই ফের মুখ চেপে ধরল তীব্র। ফুঁসে উঠল শিখার ন্যায়, তুই তো সুবিধের মেয়ে না।
তোকে এখানে রাখা যাবে না, আয়। তারপর আরেকবার টানতে টানতে নুহাকে ভেতরে নিয়ে চলল তীব্র। মেয়েটা তখন স্তব্ধপ্রায়। যে ভয়ে জেগেছিল মনে, বিস্ময়ের দোলাচলে ছাপিয়ে গেল সব। তিরুর মুখের তুই শব্দ লেলিহানের ন্যায় ঝাঁঝিয়ে তুলল কান। মনে পড়ল সেই প্রথম সাক্ষাতের দিন, যে মানুষটা অভিভাষণ শুরু করেছিল আপনি আজ্ঞে দিয়ে। আলাপচারিতায় বিনয়ের সাথে জিজ্ঞেস করেছিল, জি ভালো আছি, আপনি? অথচ ভেতর ভেতর তার আচরণ এতটা নিকৃষ্ট। তীব্র জোরালো পায়ে নিজের ঘরে এলো। নুহাকে কাছ থেকে ছিটকে ফেলল ভেতরে। বিদ্যুৎ বেগে ছিটকিনি তুলল দরজার। মেয়েটা আটকে উঠল অমনি। দরজা আটকালেন কেন? কি মতলব আপনার? দেখুন, বাড়াবাড়ি করলে কিন্তু আমি সবাইকে সব। তার চেঁচামেচির মাঝে তীব্র চোখ বুজে দাঁত পিষে ধরল। দরজার পাশের দেয়াল ঘেঁষেই একটা ছোট্ট টেবিল বসানো। ওপরে এক ঝুড়ি ফলের কাছে চকচক করছে ছুরি। প্রখর আক্রোশে সেটা হাতে নিয়েই তেড়ে এলো তীব্র। গাত্রের সমস্ত রক্ত অবধি ছলকে উঠল নুহার। মুখ খোলার আগেই তীব্র খ্যাপা সারের ন্যায় নিকটে আসে। শক্ত মুঠোয় গলা টিপে দেওয়ালে মিশিয়ে নেয়। নুহার মুখ চোখ ফ্যাকাশে। ছুরির ধারালো ডগা কণ্ঠনালী বরাবর তাক করেছে তীব্র। হুঙ্কার ছুড়ল সাথে, একদম চুপ। ভুলে যাবি না আমি এখন তীব্র নেই। তুই বিট্টু মাস্তানের সামনে দাঁড়িয়ে আছিস। এতটাও সাহস দেখাতে আসিস না। নুহা ঢোক গিলতে চাইল, অথচ তীব্র গলা এত শক্ত করে ধরেছে, দম আটকে আসছে প্রায়। সর্বদা ফটফট করা মেয়েটা তুতলে উঠল কথা বলতে গিয়ে। কি করতে চোচাইছেন আপনি? ছাড়ুন আমাকে। পুষ্পিতা আপনার এই রূপ দেখলে কতটা ঘৃণা করবে আপনাকে আপনি নিজেও জানেন না। তীব্র বাঁকা হাসল। রক্তে মাখো চোখ দুটোতে নুহাকে ঝলসে দেয়ার ইচ্ছে। কে বলবে ওকে? তুই? কিভাবে বলবি? আজকে যদি তোকে এখানেই পুঁতে ফেলি, তোর জিভটা কেটে ওয়াশরুমে ফ্ল্যাশ করে দেই, তখন? আনন্দ চিত্তে ভ্রু উঁচায় সে। আতঙ্কে নুহার বুকটা ধক করে উঠল। পিঠের হাড় চুইয়ে নেমে চলল উষ্ণ ঘামের ধারা। কপালের দরদর করা নদী রেখার মতো ঘাড় অবধি আসে। শঙ্কায় শরীর চূর্ণ হলেও নুহা ধরা দিতে চাইল না। অটল কণ্ঠে থেমে থেমে বলল, আপনার কোনো হুমকিতেই আমি ভয় পাচ্ছি না। একটা মাস্তানের থেকে আর কি আশা করা যায় বলুন তো? অবশ্য রাগ তো আমার নিজের ওপর হওয়া উচিত। এতগুলো দিন ধরে আপনি ওই অনাথ মেয়েটাকে ঠকিয়ে গেলেন, অথচ আমি কি না আপনার সম্পর্কে ভালো করে না জেনে শুনে ওকে এসবে এগিয়ে দিয়েছিলাম? ছি, আপনার মতো নোংরা জঘন্য মানুষ তো। তীব্র চেঁচিয়ে উঠল মাঝপথে। হ্যাঁ তাই, আমি জঘন্য, আমি নোংরা, আমি ঠকিয়েছি তো। আচ্ছা, যা করেছি বেশ করেছি। নুহা হতবাক হয়ে বলল, বেশ করেছেন? তীব্র ছেড়ে দিল ওকে। প্রতাপ সমেত বলল, ইয়েস, বেশ করেছি। বিট্টু মাস্তানকে চিনিস তুই? জানিস সে কেমন? এই মাস্তানটা একসময় যা করত সব নিজের আনন্দের জন্য, আর এখন সে ভালোবাসার জন্য করছে। তাতে অন্যায়ের কি আছে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। বলতে বলতে ডানার মতো দুহাত মিলে দেয় সে। নুহা তুচ্ছ হাসল। আপনি বলছেন ভালোবাসার কথা? ভালোবাসা কি আপনি বোঝেন? তীব্র তুরন্ত ছুরি ধরতেই ও ফের থেকে গেল দেওয়ালে। তীব্র এবার থামল না। শানে জলজল করা ছুরি নুহার গালে বুলিয়ে বলল, জীবনে অনেক পাপ করেছি, কিন্তু এখনো কোনো মানুষ খুন করিনি। তুই আমার এই রেকর্ড ভাঙতে চাইছিস তাই না? একটা কথা পরিষ্কার শুনে রাখো নুহা, যা হচ্ছে সেসব আমার আর আমার ভীতু মেয়ের ব্যাপার। এর মাঝে যে আসবে তার প্রতি বিট্টু মাস্তান সদয় হবে না কিন্তু। তাকে এক কোপে আমি টুকরো টুকরো করে ফেলব। এতে বিন্দু মাত্র হাত কাঁপবে না আমার। রক্তশূন্য চেহারায় ফ্যালফ্যাল করে চেয়ে রইল নুহা। মুখে টু শব্দ নেই। অথচ তীব্র চিৎকার করে উঠল, তুই আমাকে দোষ দিচ্ছিস? আমার দোষ? আর তোর বন্ধুর, তার কোনো দোষ নেই? এসব কার জন্যে হয়েছে? ওর জন্যেই তো। ওকে ওই সময় বাড়ির পেছনে আসতে কে বলেছিল? ও না এলে শাফিন ওকে তুলে নিয়ে যেত। ওকে তুলে না নিলে আমি ওকে দেখতাম। নুহার মনে হলো কোনো দাপুটে মাস্তান নয়, সে এক শিশুর যুক্তি শুনছে। তীব্র উন্মাদের ন্যায় বলে যায়, ওর মাঝে কি আছে? হ্যাঁ, ও কি বিশ্বসুন্দরী?
পৃথিবীতে ওর একার চোখ সুন্দর? ভয় পেলে ওর একার ঠোঁট কাঁপে? কাঁদলে ওর একার নাক লাল হয়? হয় না। তাহলে আমার কেন ওকে ভালো লেগেছিল? এর জন্য কে দায়ী? আমি? না, ও দায়ী, ওই পুষ্পিতা দায়ী। ওইটুকু মেয়ে আমার মতো একটা মাস্তানকে টেনে এনেছে গাজীপুরে। কি করিনি আমি ওর জন্যে? প্রথমবার শার্টের সব কটা বোতাম লাগিয়েছি। এই দেখ, এই দেখ, দেখ। তীব্র বোতামের কাজটা খামচে ধরে টানল। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখালো নুহাকে। মেয়েটা বুদ্ধিভ্রষ্টের ন্যায় দাঁড়িয়ে। সে হড়বড়িয়ে বলে, আমার এত বছরের মাস্তানি, আমার ডেরা, আমার বন্ধুদের, আমার দলবল, আমার মা সব ছেড়ে আমি এখানে এসে উঠেছি। যে বিট্টু কোনোদিন নিজের জন্য পড়েনি। ভার্সিটির প্রফেসরদের মাথায় বন্দুক ঠেকিয়ে সেমিস্টার পার করেছে। সে একজন ভুয়া শিক্ষক সেজে বসে আছে এখানে। প্রতিদিন রাত জেগে পড়ে দিনের বেলা ক্লাস করানো কত কষ্ট তুই জানিস? জানবি কি করে? তুই তো শুধু ফটর ফটর ছাড়া কিচ্ছু পারিস না। এসব করেছিস কখনো? তীব্র নিজের বুকে জোরে জোরে থাবা মেরে বলল, আমি করেছি। আমি কেন করেছি? তোর ওই বন্ধুর কাছাকাছি থাকবো তাই। শালার যে আমি কখনো আস্তে কথাই বলতে পারতাম না, তাকে এখন সবার সাথে বিনয় দেখাতে হয়। ৮০ বছরের বুড়ো যেখানে আমাকে ৪ আঙুল ঠেকিয়ে সালাম দিত, সেই আমি এখন অন্যকে সকাল সন্ধ্যা স্যার বলে ডাকি। তুই ছাড়া আমার মুখে কোনো শব্দ ছিল না যেখানে, সেখানে আমাকে ভদ্রের প্রতিনিয়ত নাটক করতে হচ্ছে। একটা মাস্তানকে তোর বন্ধু উত্তম কুমারের ম্যারম্যারে গান শিখিয়েছে। ভালো কাজ, ভালো মানুষ, মানুষ মানুষের জন্য, স্যার বিপদে সবাইকে সাহায্য করা উচিত, এসব বলে বলে আমার কি অবস্থা করেছিল যে আমার এতদিনের মাস্তানি আমি একদিনে ধ্বংস করে দিয়ে এসেছি। কেন করেছি এসব? হ্যাঁ, তোর ওই বন্ধুর জন্যে। তাহলে দোষ কার? কার অন্যায়? ওর, পুষ্পিতার অন্যায় এসব। আমি ওকে ভালোবেসে এসব করছি। ভবিষ্যতেও করব। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। ও কেন আমাকে উস্কে দিয়েছিল? ও কেন রাত নেই, দিন নেই চোখের সামনে ঘুরঘুর করত আমার? আমি কি ওকে ডেকেছিলাম? তাহলে কেন এসেছিল বল? বল, তোর কাছে উত্তর আছে এসবের? হাঁ করে কি দেখছিস, আছে উত্তর? নুহা মুখ খুলল না, বলল না কিছু। শুধু জ্বরের মতো মুখ দুটো নয়ন মেলে রইল। তীব্র হাসফাস করে ছুরি ছুঁড়ে মারল। মত্তের ন্যায় চুল খামচে ধরল মাথার। প্রলাপ করল বিড়বিড়িয়ে, ওই মেয়ে আমায় পাগল করে দিচ্ছে। খেতে দেয় না, ঘুমোতে দেয় না। আমি ঠিক করে কিছু করতেই পারছি না ওর জন্য। শুধু ওর দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে। ওর কাপা কাপা কণ্ঠ, ওর চুপসে থাকা মুখ, ওর হাসি সারাক্ষণ আমার মাথার মধ্যে কিলবিল করে বেড়ায়। কোন জন্মের শত্রুতা মেটাচ্ছে ও? হ্যাঁ, আমি কি ওকে চিনতাম? ও কেন এসেছিল সেদিন, কেন? বলতে বলতে আস্ত টেবিল উল্টে দিল তীব্র। জগগ্লাস থুবড়ে পড়ল ফ্লোরে। কাঁচগুলো ভেঙেচুরে ছড়িয়ে গেল চারদিক। নুহার অন্তরাত্মা লাফিয়ে বেড়ায়। হাত দিয়ে মুখ চেপে ধরে। তীব্র নিজেতে নেই। হিতাহিত জ্ঞানশূন্য সে। রাগে আক্রোশে জোরে জোরে ঘুষি মারল দেওয়ালে। নুহা কেঁদে ফেলল। শব্দ পেয়ে আগুন চোখে ফিরল তীব্র। তুই ভীতু মেয়েকে সব বলে দিবি তাই না? আমার এত কষ্ট, এত পরিশ্রম সব নষ্ট করে দিবি? তুই এখন মুখ খুললে তো ভীতু মেয়ে আমাকে ভালোবাসবে না। ভালোবাসবে কি, কাছেই তো আসবে না। সেই আগের মতো পালিয়ে বেরাবে। আমাকে দেখলে, আমার কথা শুনলে যেভাবে ভয় পেত অমন করবে। তাহলে কি হবে? আমার তো ওকে লাগবেই। আই নিড হার ব্যাডলি। আমি ওকে ছাড়তে পারবো না। আমি ওকে ভালোবাসি। ও দূরে যাবে কেন? না না, আমি কিন্তু তোকে সত্যিই খুন করে ফেলব। ছুরিটা কোথায় গেল? তীব্র আশেপাশে চাইল। তার হন্যে 2 চোখ ছুরি খুঁজছে। নুহা ভেজা চোখ মুছল। দম টেনে শক্ত করল চিবুক। পায়ের কাছ থেকে ছুরিটা তুলে বাড়িয়ে ধরল ওর দিকে। বলল মিহি স্বরে, নিন। তীব্র থামে, থমকায়। সহসা গাঢ় ভাজে গুছিয়ে আসে কপাল। এক পল ছুরির দিক চেয়ে নুহার দিক দেখল। ও বলল, নিন ধরুন। মারবেন না আমাকে? মারুন। তবে গলা কাটবেন না। এসবে অনেক কষ্ট। আপনি বরং সিনেমার মতো পেটে ঢুকিয়ে দিন। তাহলে সব ল্যাটা চুকে যাবে। তীব্র বিভ্রান্ত হল।
ছুরিটা কেড়ে নিল তবে কর্কশ কণ্ঠে বলল, নাটক করছিস আমার সাথে? ও মুখের ওপর বলে দেয়, না, আপনার মতো এত ভালো নাটক আমার জানা নেই। তবে এটুকু বলতে পারি, পুষ্পিতাকে আমি কিছুই বলবো না। তীরর ললাট রেখা প্রগাঢ় হল। সন্দিহান তার চাউনি। নুহা নিজেই বলল, ভাববেন না আপনার গলা কাটার হুমকিতে ভয় পেয়েছি। ওসব আমার গায়েও লাগেনি। মেয়েটার কণ্ঠে চোটপাটের রাজত্ব। একটু আগেই যে মারাত্মক ভয় কেঁদে ফেলেছিল, থমকে গেছিল বক্ষস্পন্দন, এসব ও কিছুতেই বুঝতে দেবে না। তবে পুষ্পিতাকে কিছু না জানানোর সিদ্ধান্ত ভিন্ন। ভয় পেলেও নুহা দমে যেত। তীব্র কি বোকা! মেয়েটার কথায় চতুরের ন্যায় হাসল সে। সন্দেহী কণ্ঠে বলল, তাহলে এই তো একটু আগে লাফালি সব বলে দিবি করে। হঠাৎ মতো ববলের কারণ? নুহা উত্তর দিল না। ভেজা কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ল, আপনি কি সত্যিই পুষ্পিতাকে এতটা ভালোবাসেন স্যার? তীরর শক্ত গরম বদলে যায়। নিভে আসে উষ্ণ চোখ। নুহার কোটর দুটো ছলছল করে উঠল। মনস্তাপে হাবুডুবু খেল কণ্ঠস্বর। আসলে পুষ্পিতাটার অনেক দুঃখ জানেন। ছোটবেলা থেকেই তো দেখছি ওকে। যে বয়সে আমি বাবার কোলচরে খেলনা কিনতে যেতাম, সেই বয়সে ও খোরশেদ চাচার জুতো মুছে দিত। যে বয়সে মা আমার পেছনে খাবার সমেত ছুটতেন, সেই বয়সে ও মিথিলার জামা আয়রন করত। যখনই আমাদের বাসায় আসত না, বাবার দিকে হা করে চেয়ে থাকত পুষ্পিতা। চোখে টইটুম্বুর জল নিয়ে ছুটে পালিয়ে যেত আবার। তখন ওসব বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি, পুষ্পিতাটা আমার বাবার মধ্যে ওর বাবাকে খুঁজে বেড়াত, আমাদের পরিবার দেখে নিজের পরিবারের জন্যে কাঁদত। ও ছোট থেকেই এত নরম গোছের, শান্ত মেয়ে না, একদম আমার উল্টো। সেজন্য আমার অন্য রকম একটা মায়া জন্মেছিল ওর প্রতি। আমি ওকে ডেকে ডেকে মিশতাম। এমন করতে করতে কখন যে ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল বুঝতেই পারিনি। তারপর জানলাম মেয়েটার নিজের বলতে কেউ নেই। এই গোটা পৃথিবীতে ও একটা বিন্দুর মতো একা। হ্যাঁ, সালমা আন্টি ওকে খুব আদর করেন, কিন্তু মা তো মাই হয় বলুন। সত্যি বলতে আমি, আন্টি ছাড়া পুষ্পিতাকে নিঃস্বার্থভাবে কেউ কখনো ভালোবাসেনি। আত্মীয় স্বজন সবাই ওকে এত করুণার চোখে দেখত না। তার ওপর মেয়ে মানুষ, বাগে পেলেই কাজের লোকের মতন খাটিয়ে নিত সবাই। শেষবার যখন পুষ্পিতা চরিত্র নিয়ে কথা শুনল, অপমানিত হয়ে বাড়ি ছেড়ে এলো, সে সময়ও আমি মনপ্রাণ দিয়ে চেয়েছিলাম এই দুঃখী মেয়েটার জীবনে এমন কিছু ঘটুক যাতে ওর সব দুঃখ মিটে যাবে। যে কোনো স্বার্থে নয়, ভালোবাসার জন্যেই ভালোবাসবে ওকে। মন খুলে হাসবে পুষ্পিতা, প্রাণবন্ত হবে। থামল নুহা, গাল বেয়ে চোখের জল গলার ভাঁজে এলো। ঘরজুড়ে নীরবতা নামে। তীব্র মনোযোগ দিয়ে শুনছে। ও ফিরে চাইল এবার। চোখে মুখে আনন্দ নিয়ে বলল, এমন হয়েছিল স্যার, আপনি আসার পর সত্যিই এমন হয়েছে। যেদিন আপনার জন্যে দুটো ছেলেকে পুষ্পিতা থাপ্পড় মেরেছিল, সেদিন ওর মুখের আলোটুকু আমি নিজের চোখে দেখেছি। ওভাবে হাসতে, খুশি হতে আমি ওকে কোনোদিন দেখিনি। আপনি আসার পর থেকেই পুষ্পিতার মধ্যে কি চমৎকার বদল এসেছিল। হাসত, গল্প করত, কথা বলত। অল্পতে ঘাবড়ে যেত না, ভয় পেত না। আপনি নিজেও জানেন না, ম্যাজিক শুধু আপনার ক্ষেত্রে নয়, ওর ক্ষেত্রেও হয়েছে। তীব্র চোখ নামায়, শুভ্র দাঁতে চেপে রাখে নিচের ঠোঁট। নুহা বলেই গেল নিজের মতন, আমি ভেবেছিলাম আপনি পরিচয় লুকিয়ে পুষ্পিতার ক্ষতি করতে চাইছেন। ওর কাছেই শুনেছিলাম তো, ওদের বাড়ি থেকে থানা পুলিশ হলে আপনি ওকে আবার তুলে নেয়ার হুমকি দিয়েছিলেন। সেজন্যেই খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু একটা মাস্তানের মাঝেও যে ভালোবেসে এমন আমূল পরিবর্তন আসতে পারে তা জানতাম না। আপনি রাগের মাথায়, বেখেয়ালে আমাকে আপনার সব সত্যি বলে দিলেও আমি কিন্তু পুরোটা মন দিয়েই শুনেছি স্যার। তেমন অবাকও হয়েছি আপনার প্রত্যেকটা কথায়। এতটাও ভালোবাসা যায় কাউকে? সত্যিই কি পৃথিবীতে এত গভীর ভালোবাসা বলতে কিছু আছে? আপনার চোখেও পুষ্পিতাকে হারানোর স্পষ্ট ভয় দেখেছি আমি। তাহলে আপনিই বলুন স্যার, যে মানুষটা আমার ওই দুঃখী বন্ধুটাকে ভালোবেসে এত কাঠখড় পোহালো, তার অনিষ্ট আমি করি কি করে? পুষ্পিতাকে আপনার থেকে দূরে সরিয়ে দিলে আমার সেই পাপ কি আদৌ ক্ষমার যোগ্য হবে?
তীরুর মুখায়েব শান্ত, এতটা সময়ের দপদপে অনল ঘেরা নয়ন নিশ্চল হল একটু, অথচ অনিশ্চয়তার বান ছুড়ল প্রশ্নে। কোনোরকম চালাকি করছো না তো? এখান থেকে বেরিয়ে ঘোল পাল্টে নুহা কথা কেড়ে নেয়, সিক্ত চোখ মুছে বলে, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি স্যার, এবার অন্তত বিশ্বাস করুন। নুহা এমনিতেও মনে একার মুখে আরেক কথা বলার মেয়ে নয়। এতক্ষণে স্বস্তির শ্বাস ফেলল তীব্র। নুহা এগিয়ে আসে, তেজের জোয়ার ভরতি বরাবরের সেই কণ্ঠস্বর আজ বদলে যায় অনুরোধে। আপনার ভালোবাসা নিয়ে আমার কোনো সন্দেহ হচ্ছে না, বরং মনে হচ্ছে আপনার মতো পুষ্পিতাটাকে কেউ ভালোবাসতেই পারবে না। তাই শুধু একটা জিনিসই চাইব স্যার, যে মেয়েটা ছোট থেকে এত অবহেলা অনাদরে বড় হয়েছে তার জীবনে আপনি সুখ হয়েই থাকবেন। কখনো একটুও দুঃখ দেবেন না ওকে, প্লিজ স্যার। একবার যখন ওর হাত ধরার কথা ভেবেই নিয়েছেন, যা কিছু হোক ছেড়ে দেবেন না যেন। তীব্র মুখে কিছু বলল না, হয়তো বলতে পারল না, চেয়ে রইল অমন। অথচ মনের মধ্যিখানটা চিৎকার করল সাথে সাথে, ভীতু মেয়েকে ছাড়ব আমি? যাকে আমি নিঃশ্বাসের মতো ভালোবাসি, তাকে ছাড়লে আমার কি হবে? পুষ্পিতা কাপড় ভাঁজ করল, ঘরের জানলা লাগিয়ে পর্দা ছড়িয়ে দিল, চা বসাল রান্নাঘরে এসে, চুল আছড়ে হাত খোপা করল। এতগুলো কাজ শেষ, অথচ নুহার কোনো খবর নেই। এতক্ষণ সে ভেবেছিল হয়তো মায়ের ঘরে আছে। কাল থেকেই তো নুহার পরীক্ষা শুরু। কিন্তু ওই ঘরে উকি দিয়ে যখন দেখল কেউ নেই, তখন চিন্তায় পড়ে গেল পুষ্পিতা। দরজাও ঠাকরে খোলা ছিল। নুহা বাড়িতে নেই, ওয়াশরুম, বারান্দা সব খালি। গেল কোথায় তাহলে? নুহার মুঠোফোনটা চার্জে বসানো দেখে ভেতর ভেতর আরও ঘাবড়ে গেল মেয়েটা। এইবার অপেক্ষায় আর বসে থাকা যায় না। পুষ্পিতা তড়িৎ ঘরের বাইরে এলো। ছাদে তো থাকাকালীন নুহা আসেনি, নিচে নামল না তো। পুষ্পিতা দরজার রিক বাইরে থেকে আটকায়। গায়ের ওড়না মাথায় প্যাঁচিয়ে নামতে যাবে নিচে, আচমকা তীরদের ফ্ল্যাটের দরজা খুলল। শব্দ শুনে থামল ও। মনের কোণে উকি দেয়া আশা, স্যার বের হচ্ছেন। মানুষটাকে দেখার ইচ্ছেতে চকিতে ফিরল ওদিক। কিন্তু তীব্র নয়, বেরিয়ে এসেছে নুহা। পুষ্পিতা চমকে গেল খুব, অবাক হয়ে বলল, তুই এতক্ষণ এখানে ছিলি? নুহা এতটাই অন্যমনস্ক ছিল, হঠাৎ কথায় লাফিয়ে পিছিয়ে গেল এক পা, বুকে হাত চেপে চোখ বড় করে চাইল ওর দিক। পুষ্পিতা আরও বিভ্রান্ত হয়, এগিয়ে আসে দ্রুত। কিছু বলতে মুখ খুলবে, আচমকা চোখ পড়ল ভেতরে। নুহার পেছনেই দাঁড়িয়ে আছে তীব্র, হাত দিয়ে খুব জোরে জোরে অগোছাল চুল ঠেলছে ওপরে। তার চোখ মুখ ঠিক নেই, অবিন্যস্ত চেহারায় কিসের একটা ভয়। একই রকম ভীতি নুহার মুখেও। ভীতুসন্ত্রস্ত চোখে একে অপরকে দেখছে তারা। এই শূন্য ঘরটার মধ্যে এতক্ষণ ওরা দুজন ছিল। গোটা তিনতলাতেই পুষ্পিতা ছাড়া আর একটা কাকপক্ষীয় নেই। এখন তাদের এইভাবে দেখে মেয়েটা যদি ভুল বোঝে। তীরুর বুক কাঁপছে। ভীতু মেয়ে ওর চরিত্র খারাপ ভাববে না তো? ও যে নুহাকে ছুতেও চায়নি। অতিরিক্ত ভয়, টেনশন থেকে কি করে ফেলেছে নিজেও জানে না। কিন্তু যাই হোক, খারাপ ভাবে তো স্পর্শ করেনি। এই পৃথিবীতে তার চোখ দুটো বেহা হতে চায় শুধু পুষ্পিতাকে দেখতে। হাত দুটো অশ্লীল হতে চায় শুধু পুষ্পিতাকে ছুতে। ভীতু মেয়ে কি বুঝবে এসব? পুষ্পিতার নয়ন জোড়া তীরর ওপর আটকে। সন্দেহ তো দূর, মেয়েটার মাথায় এসব এলো না। শুধু দৃষ্টিদ্বয় লেপ্টে রইল তিক্ত কিছু বিষাদ। কল্পের জোর গল্প সাজাল অনাকাঙ্ক্ষিত কতক দৃশ্য নিয়ে। তখন তনুজা স্যারের অফিস রুমে ঢুকেছিল। তারপর ফুল বাড়িয়ে দিয়ে কি বলেছিল? স্যার, আমি আপনাকে ভালোবাসি। আর স্যার নিশ্চয়ই বড় আনন্দ সমেত হাতে নিয়েছে ওসব। নেবেই তো, না নেওয়ার কোনো কারণ কি আছে? আচ্ছা, কাল থেকে কলেজে গেলে কি দেখবে পুষ্পিতা? স্যার তনুজার চোখাচোখি, চাউনিতে প্রেম লেনদেন, এসব দেখে ও বেঁচে থাকতে পারবে? প্রতিটা মুহূর্তে ভেতর ভেতর মরে যাবে না? পুষ্পিতার হরিণী আখি গুমরে উঠল ব্যথায়। কিন্তু সেই ব্যথা নুহার ভয়ের কাছে ধরা পড়ল না। সে মিনসে কণ্ঠে শুধাল, ততই এখানে? পুষ্পিতা যেন হুঁশে এলো, নড়ে উঠল একটু, চোখ সরিয়ে মৃদু গলায় জানাল, তোকে পাচ্ছিলাম না ঘরে, তাই খুঁজতে এসেছিলাম। চা বসিয়ে এসেছি, আয়। পুষ্পিতার কথায় কণ্ঠে সন্দেহের আঁচ মাত্র নেই।
এতক্ষণে গলায় আটকে থাকা বন্দি শ্বাস ফেলল নুহা। তীরকে ঘুরে দেখল একবার, ঠোঁট দুটোতে বিজয়ী হাসির স্রোত নিয়ে বোঝাল। দেখলেন আমার সরল বন্ধুটাকে? তারপর মুচকি হেসে বলল, আচ্ছা যাচ্ছি। পুষ্পিতার পাশ কাটিয়েই ঘরের ভেতর ঢুকতে গেল নুহা। তীব্র তখনও চৌকাঠেই দাঁড়িয়ে। পুষ্পিতা তাকে এড়িয়ে যেতে চায়। অন্যের ব্যক্তিগত পুরুষ নিয়ে এখন ভাবা অন্যায়। মুখ শক্ত করে মেয়েটা ঘুরে পা বাড়াল যেতে। চট করে হাতটা টেনে ধরল তীব্র। পুষ্পিতা ভরকে চাইল, বিস্মিত হয়ে বলল, জি। তীব্রর ভ্রু শিথিল। জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? পুষ্পিতা একবার হাতটা দেখল নিজের, যেখানে তীব্র ধরেছে। তারপর আর চোখে চাইল নুহার দিকে। স্বীয় দোরগোড়ায় দাঁড়িয়ে সে। তীব্র এতদিন যতটুকু ঘনিষ্ঠ হয়েছে, সব ওকে একা পেয়ে। নুহার সামনে আজই প্রথম। পুষ্পিতা এত অপ্রস্তুত হয়ে পড়ল। নুহা কি ভাববে? অথচ মেয়েটা মিটিমিটি হেসে ঢুকে গেল বাসায়। তীব্র তখনই বলল, এদিক ওদিক কি দেখছ? আমার দিকে তাকাও। পুষ্পিতা তীরস্থ হয়ে চাইল, ফের বলল, জি। তীব্র সূচক শব্দ করে বলল, ওহ প্লিজ। এই জি জি ছাড়া আর যা ইচ্ছে বলো। পুষ্পিতা মাথা নোয়াল, নিষ্পাপের ন্যায় সুধাল, কি শুনতে চান? তীব্র প্রেমিক রূপটা চট করে সত্তায় ফিরে আসে। লম্বাটে দেহ নিয়ে ঝুঁকে গেল একটু। ফিসফিস করল ধরা গলায়, এমন কিছু যা তুমি আমাকে বলতে চাও, কিন্তু পারছ না। কানের পর্দায় তীরর উষ্ণ শ্বাসের বাড়িতে পুষ্পিতার সমস্ত শরীর শিরশিরিয়ে উঠল। গলা শুকনো কাঠ, যেখানে আগুন দিলেই দাউদাউ করে জ্বলে পড়ে যাবে। সেই স্যার আবার কাছে আসছেন? নিভু নিভু দৃষ্টিটা তুলতে চেয়েও নামিয়ে আনল সে। উত্তরে বদলে টিপে ধরল পুরন্ত দুটো ঠোঁট। এক পশলা বিষাদ ঘেরা মনটা বলল, সেসব আর কোনো দিন বলা হবে না স্যার। ভাগ্য যে এর আগেই আপনাকে অন্যের করে দিয়েছে। পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর, অথচ অমানিসায় ঘনিয়ে থাকা মুখখানার দিকে একভাবে চেয়ে রইল তীব্র। চাউনিতে তার নরম নেই, পল্লবে পতন নেই, শুধু মোহগ্রস্তের ন্যায় ভাবল, আমি কিছু শুনতে চাই না ভীতু মেয়ে। শুধু চাই, তুমি আমায় এতটাই ভালোবাসো যাতে তোমাকে ছাড়া আমার শ্বাসপ্রশ্বাসও বন্ধ হয়ে আসবে। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। ৩৬। দগদগে তেজি সূর্যটা তখন মাথার ওপর। এক হাত জিভ দেখিয়ে শ্বাস ফেলছে রাস্তার নেড়ি কুকুরের দল। আকাশে কোনো পাখি নেই, পবনে নেই শীতলতা। এমন ফ্যাসফ্যাসে সময়ে রিকশা থেকে উদ্ভ্রান্তের ন্যায় নামলেন সালমা বেগম। রাহাত নেমেছে মায়েরও আগে। ভদ্রমহিলা চোখ তুলে হাসপাতালের বড় সাইনবোর্ডটা দেখলেন একবার। তারপর ছেলের হৃষ্টপুষ্ট পেলব হাতটা ধরে হন্তদন্ত পায়ে ভেতরে এলেন। সরকারি হাসপাতাল। চারপাশে ভিড়ভাট্টায় একশেষ, যেখানে সেখানে রোগীর ছড়াছড়ি। এক দণ্ডমুক্ত শ্বাস ফেলার জো নেই কোথাও। লিফটের সামনেই অনেকক্ষণ হত্যে দিয়ে দাঁড়িয়ে থাকার পর সিরিয়াল পাওয়া গেল। তবে এখানেও স্বস্তি নেই। ৬ জনের লিফটে পারলে ১০ জন উঠে পড়ে। ঠাসাঠাসির মাঝে ছেলেটাকে নিয়ে বড় কসরত করে দাঁড়িয়েছিলেন সালমা। ৪ তলা আসতেই নেমে এলেন ত্রস্ত। ওয়ার্ড বাম দিকে। যেতে যেতে ঘাম মুছলেন সালমা। কপালটা মসৃণ রইলেও চোখ দুটো বর্ষার মতো ভিজে গেল আবার। ওয়ার্ডের দরজার এসে ভদ্রমহিলা এদিক ওদিক চাইলেন। রাহাত চিল্লিয়ে উঠল, ওই তো আব্বু। ২৭ নম্বর বেডে শোয়া লোকটাকে দেখেই সালমার বুকটা ছাত করে ওঠে। একরকম উড়ে গেলেন ওখানে। মাথা, হাত পা শুদ্ধ ব্যান্ডেজে মোড়ানো খোরশেদ। জ্ঞান ফেরেনি। স্যালাইন চলছে লাগাতার। শক্তসামর্থ্য মানুষটাকে প্রথমবার এমন করুণ দশায় দেখে সালমা নিতে পারলেন না। অত মানুষের মাঝেই হাউমাউ করে কেঁদে উঠলেন। আশপাশ থেকে মানুষ ফিরে ফিরে চাইল। কেউ দেখল অবাক হয়ে, কেউ তার ব্যথা বুঝে সুপ্ত একখানা দীর্ঘশ্বাস বুকে মিটিয়ে নিল। রাহাতের চোখে পানি। তরতাজা বাবাটা তার সকালবেলা অফিসের জন্যে বেরিয়ে গেল, অথচ এখন কেমন বেডে শুয়ে আছে। খোরশেদের বিছানা ঘেঁষে একজন মধ্যবয়সী পুরুষ বসে আছেন। সালমা আর রাহাতকে কিছুক্ষণ দেখলেন মনোযোগ দিয়ে। রয়েসয়ে শুধালেন, জি মানে, আপনারা কি ওনার বাড়ির লোক? হঠাৎ প্রশ্নে সালমার কান্না থামে। ফিরে চাইলেন নিকাবের ওপর হতে। কোনোরকমে আওয়াজ ফুটল গলায়, জি, আমি ওনার স্ত্রী।
কিন্তু আপনি? লোকটি যেন এই কথায় হাজারগুণ স্বস্তি ফিরে পেলেন। ব্যস্ত ভঙ্গিতে বললেন, আমার নাম হাসান আহমেদ। ওনাকে আমি হাসপাতালে নিয়ে এসেছি। আপনাদের আমিই ফোন করেছিলাম। সালাম বেগম অবাক হলেন প্রথমে। ভেজা চোখ দুটো ভীষণ কৃতজ্ঞতায় লুটিয়ে যেতে চাইল। দুহাত জড়ো করে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার উপকার আমার সারাজীবন মনে থাকবে। হাসান আহমেদ পাল্টা দুহাত এক করে বললেন, না না, এভাবে বলবেন না। মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। পরপরই কপালে চিন্তার রেখা ফুটল। বললেন, কিন্তু ওনাকে দেখে তো ভদ্রলোক বলে মনে হচ্ছে। ওনার সঙ্গে এমন শত্রুতা কার থাকতে পারে বলুন তো? সালমা বুঝতে না পেরে বললেন, ঠিক বুঝলাম না। আপনি যে ফোনে বলেছিলেন ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে শত্রুতার কথা এলো কেন? ভদ্রলোক জিভে ঠোঁট ভেজালেন, জি অ্যাক্সিডেন্ট তো বটেই, এটাও এক ধরনের দুর্ঘটনাই। আমি আপনাকে পুরোপুরি মিথ্যেও কিন্তু বলিনি। তবে এই দুর্ঘটনা গাড়ির তলায় পড়ার ছিল না। দয়া করে একটু খুলে বলুন ভাই। আমি আসলে এখন এত জটিলতা নেয়ার অবস্থায় নেই, বুঝতেই তো পারছেন। জি জি, আমি হেয়ালি করছি না। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার অফিসও মতিঝিলে। সব সময়ের মতো লাঞ্চ ব্রেকে চা খাচ্ছিলাম। সে সময় উনিও ওই দোকানে এলেন। চায়ের জন্যে দাঁড়িয়েছিলেন। হঠাৎ কোত্থেকে কিছু গুন্ডামতো ছেলেপেলে এলো। এরপর কথা আছে বলে একটু সাইডে নিয়ে গেল ওনাকে। বিষয়টা আমার ভালো লাগেনি। বলতে পারেন কিছুটা তককে তককে চেয়েছিলাম বোঝার জন্যে। তারপর দেখলাম হুট করেই ওরা ওনাকে মারধর শুরু করল। সালমা আতকে বললেন, সে কি? কি বলছেন? জি, আমি আসলে বীরপুরুষ হতে পারিনি। ওখানে যারা ছিল তারাও পারেনি। অতগুলো লোক কেউ এগোলো না। আমি একা কি করতাম বলুন? আমাদের চোখের সামনেই ওরা ওনাকে বেধড়ক মেরেছে। এরপর যখন রেখে গেল, তখন কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসি। বাকিরা চলে গেছে কিছুক্ষণ হলো। ওনার সেন্স ছিল তখন। ফোনের লকও খুলে দিয়েছিলেন বাড়িতে জানানোর জন্যে। একটু আগে ইঞ্জেকশন দেয়া হলো তো, তাই ঘুমোচ্ছে। সব শুনে সালমা বেগমের মাথায় বাজ পড়ল। থম মেরে বসে রইলেন অমন। ছোট্ট মাথার অধিকারী রাহাতও সমান বিস্মিত। তার বাবাকে কেউ কেন মারবে? সালমার সব জট পাকিয়ে গেছে। দ্বিধাদ্বন্দ্ব ভরা নজর ক্ষণে ক্ষণে স্বামীর ওপর ফেলছেন। লোকটি আরও কিছু কথা বললেন নিজের মতো। তারপর বিদায় নিয়ে চলে গেলেন। এতক্ষণ খোরশেদের বাড়ির লোকের অপেক্ষাতেই ছিলেন তিনি। কিন্তু সালমার বিস্ময় গেল না। তার মধ্যেই হাজির হল নার্স। ডাকল বেশ রুক্ষ গলায়, বেড নং ২৭-এর বাড়ির লোক এসেছে। রাহাত স্তম্ভ হয়ে থাকা মায়ের বাহু ধরে ঝাঁকাল। জানালো ছোট কণ্ঠে, আম্মু নার্স ডাকছে। তড়িঘড়ি করে চোখ মুছলেন সালমা। ত্রস্ত পায়ে কাছে আসতেই উনি বললেন, আপনাকে স্যার ডাকছেন, আসুন আমার সাথে। রাহাতকে বাবার পাশে বসিয়ে সালমা নার্সের পেছনে গেলেন। নিদ্রিত বাবাটাকে দেখে রাহাতের ক্ষুদ্র বুকে মোচড় দেয়। মাংস ফোলা নয়নজোড়া মুছে নেয় হাত উল্টে, আর একটু এগিয়ে ছোট ছোট আঙুল চালিয়ে চুল গুছিয়ে দেয় বাবার। এত কি ভাবছ? পুষ্পিতার ধ্যান কাটে। দু কাঁধ ছলকে ওঠে ঢেউয়ের মতো। চটপট জানায়, কই, কিছু না তো। কিছু না হলে ভেতরে এসো। তিরুর সোজাসাপটা কথায় মেয়েটা ভরকে গেল কিছু। চোখ বড় করে বলল, ভেতরে কেন? কেন মানে? আমি বলছি তাই। পুষ্পিতার মাথাটা গরম হলো অমনি। ঠান্ডা মেয়েটা সহজে রাগে না। কিন্তু আজ মনে হলো তালুতে কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। আচ্ছা, খারাপ লোক তো। তনুজার সাথে ইটিসপিটিস শুরু করে তাকে ঘরে ডাকা হচ্ছে। কেন যাবে না পুষ্পিতা? স্যার বলে কি মাথা কিনে নিয়েছে? মেয়েটা চেষ্টা চালালো গাঢ় হয়ে দাঁড়িয়ে থাকার। বিধি বাম পেলব হাতে এক টান মেরে আস্ত শরীরটাকেই ভেতরে নিয়ে গেল তীব্র। কর্মে তার ভীষণ অধিকারবোধ। পুষ্পিতা হতভম্ব হয়। পাল্টা হকচকায় দরজা বন্ধ হতেই ফ্যালফ্যালে বিস্ময় নিয়ে বলল, আমি। তীব্র বলার সময় দিল না। মুখের ওপর বলল, আমার রুমটা এলোমেলো হয়ে আছে, গুছিয়ে ফেলো যাও। পুষ্পিতার হতচেতন নয়ন জোড়া কপালে ঠেকে যায়। কণ্ঠে অবিশ্বাস নিয়ে শুধায়, আমি? তীব্র ভ্রু কোচকাল, তো আর কে গোছাবে?
যে কাজ পরে করতে হবে সেটা আজ থেকেই শুরু করো। যাও। পুষ্পিতা আরেক দফা হোঁচট খেল। পরে করতে হবে? মানেটা কি? স্যার কি সব বলছেন? মেয়েটা ভেতর ভেতর প্রতিবাদী হওয়ার প্রয়াস খাটাল। রেগেমেগে বলতে চাইল কড়া গলায়, আমি পারব না। আপনার ঘর গোছাতে তনুজাকে নিয়ে আসুন। প্রেম করবেন ওর সাথে, আর কাজ করে দেব আমি? কেন? কিন্তু হলো না। তিরুর প্রতি ভালোবাসায় চুইয়ে পড়া মন, তার বিলাতি চোখ জোড়ার আকর্ষণ পুষ্পিতার মাথা নুইয়ে রাখে। মেয়েটা চুপচাপ ঘাড় কাত করল। প্রতিবাদ তো দূর, উল্টে নরম কণ্ঠে প্রশ্ন করল, আপনার ঘরটা যেন কোন দিকে? তীব্র একটা হাত লম্বা করে দেখাল। পুষ্পিতা চোখের কোণা দিয়ে তাকে দেখতে চেয়েও দেখল না। চিবুকটা গলায় ঢুকিয়ে চুপচাপ চলে গেল। তীব্র মুহূর্তে তার পিছু নেয়, দরজা এসেই আটকে উঠল মেয়েটা। ঘরের দশা লণ্ডভণ্ড। টেবিল উল্টে আছে। ফল, ঝুড়িসহ কাচের জগগ্লাস ভেঙেচুরে পুরো ফ্লোর জুড়ে ছড়িয়ে। পুষ্পিতা আর্তনাদ করল মৃদু গলায়, এ কি? হতবাক হয়ে তিরোর দিক চাইল ফিরে। অথচ যার জন্যে ঘরের এই দশা, তার মাঝে হেলদোল দেখা গেল না। বুক চিতিয়ে দাঁড়ানো মানুষটা উল্টে প্রশ্ন করল, দেখেছ কি অবস্থা? যাও যাও একটু পরিষ্কার করে দাও। পুষ্পিতা আশ্চর্য না হয়ে পারছে না। কিভাবে কথা বলছে দেখো, যেন তার ঘরের বউ। হু, বউ তো করবে সেই তনুজাকে। তাহলে ওর সাথে এত অধিকার কিসের? যখন তখন হাত ধরে টানবে, ঘর গোছাতে বলবে। নেহাত সে মুখের ওপর কিছু বলতে পারে না। অন্য কেউ হলে। পুষ্পিতার ভাবনার পথে মাথার মধ্যে একটা প্রশ্ন ছিটকে এলো। মুখের ওপর বলতে পারলেও কি বলতি? যার প্রেমে মনে মনে নাকানি চুবানি খাচ্ছিস, তাকে মানা করা এত সোজা? পুষ্পিতা নিজের কাছে নিজেই থতমত খেল। সত্যিই তো, স্যার, যাকে ও ভালোবাসে তাকে না বলতে পারবে কখনো? পুষ্পিতার নজর পাল্টে গেল দুঃখে। স্যার, এখন তনুজার হলে কি হবে? ওর ভালোবাসা তো আর কমে যায়নি। সুন্দর সেই চাউনি দুটো তীব্র সরাসরি দেখল। কিছু বুঝল কি না জানা নেই। তাগাদা দিল, কি হলো? এখনো দাঁড়িয়ে আছো? শুরু করবে কখন? তারপর হাত উল্টে ঘড়ি দেখল একবার। মেয়েটা মনে মনে ভেঙচি কাটে। সুধায় গোমরা মুখে, ঝাড়ু কোথায়? রান্নাঘরে। পুষ্পিতা চলে যায় সেদিকে। রান্নাঘরের দরজার পেছনে ফুলঝাড়ু রাখা। পুষ্পিতা হাতে তুলে ফিরতেই চমকে উঠল একটু। তীব্র যে কখন এখানে এসে দাঁড়িয়েছে। ও ক্ষণিকের ধরফর করা বুকটা স্বস্তিতে ঢাকে। তীব্র কেমন ভাবে চেয়ে আছে। চাউনির দশা দুর্যোগ্যেও। পুষ্পিতা ভেতর ভেতর মরণ শ্বাস ফেলল। এমন করে তাকিয়ে তাকিয়েই সারোর সর্বনাশটা করেছে। কি আছে এতে? প্রেম না অন্য কিছু? এত কি দেখে স্যার? আজকাল উনি একটু বেশিই চেয়ে থাকছেন না। পুষ্পিতা মাথা নুয়ে ঘরের পথে ফিরে আসতে নেয়। সেই আবার পেছনে থেকে হাতটা টেনে ধরল তীব্র। মেয়েটা থমকাল। ঘুরে চাইল চকিতে। কথাবার্তা বিহীন। হুট করে হাতটা টেনে কাছে আনল তীব্র। প্রকোপে হাত থেকে ঝাড়ুটা খসে পড়ল পুষ্পিতার। মেয়েটা ভরকে ওঠা নয়ন দুটো সেদিকে তাক করতেও পারে না। হঠাৎ মুঠোর মাঝে নরম কিছুর স্পর্শ। তড়িৎ ঘুরে চায় ও। তরতাজা একটা রজনীগন্ধা ফুল তীব্র গুজে দিয়েছে সেথায়। পুষ্পিতা হোঁচট খেল। ভ্রুযুগল কপাল ছড়িয়ে উঠে গেল চূড়ায়। হাঁ করার আগেই তীব্র ভয়ানক কাণ্ড ঘটায় আরেকটা। সুগন্ধে মম করা আস্ত বেলি ফুলের মালা তার কবজিতে প্যাঁচিয়ে দেয়। পুষ্পিতার মস্তিষ্ক তখন রুদ্ধ, স্নায়ুপথ বন্ধ। অচল নিউরনের সমস্ত গতি। নিস্তব্ধ চোখে তিরোর মুখের দিক চেয়ে থাকল শুধু। ছেলেটা ঠোঁট কামড়ে হাসে। ভ্রু উঁচিয়ে বলে, কি ভেবেছ? তোমাকে দিয়ে কাজ করাবো? স্যার হওয়ার সুবাদে ফেসিলিটি নিচ্ছি? পুষ্পিতা হতভম্বতার তোপে হ্যানা বলেনি। পল্লব ঝাপটে একবার ফুলটাকে দেখল, আরেকবার কবজিতে বাঁধা সেই মালাটাকে। স্যার হঠাৎ এসব কেন দিলেন? তীব্র ওর মেলে রাখা হাতের মুঠোটা নিজেই বন্ধ করে দেয়। পুষ্পিতা তখন দ্বিধাদ্বন্দ্বের জোয়ারে গলা অবধি ভিজে। এত কৌতূহলের দাপাদাপি নিতে পারছে না। বলেই ফেলল মুখ ফসকে, ফুল? ফুল কেন স্যার? তীব্র ভনিতাহীন, কারণ আছে। পুষ্পিতার চোখে প্রশ্ন ছুটছে। থামার কোনো নামই নেই। তিরুর শার্টের বোতাম আচমকা ঘেঁষে এলো বুকের কাছে। কান বরাবর এসে ঠোঁট দুটো থামল।
সহসা মুঠোর মাঝে ধরে রাখা হাতটা থরথর করে ওঠে পুষ্পিতার। ওষ্ঠাগত প্রাণে স্তম্ভ হওয়ার চেষ্টা চালায়। প্রখর রোদে তাণ্ডব চালানো সূর্যের চেয়েও উত্তপ্ত মানুষটার নিঃশ্বাস এসে ছুঁয়ে যায় সেখানে। খুব ফিসফিসিয়ে বলে, হ্যাপি 6 মান্থস টু সি ইউ। বিদ্যুৎ শক খেলে শরীর যেমন ঝাঁকুনি খায়, পুষ্পিতার অমনি হল। স্তম্ভিত মেয়েটা চোখ বুজে নিল জোরে। বুকের গতি জোরালো। স্যারের সাথে ওর দেখা হওয়ার 6 মাস হয়ে গেছে, আর স্যার সেটা মনেও রেখেছেন। কিন্তু কেন? ও কি স্যারের বিশেষ কেউ? তীব্র ঠোঁট সরাল, তবে শরীর নয়। পুষ্পিতার তিরতির করা নেত্রপল্লব ছুঁয়ে দেয়ার ইচ্ছেটা খুব করে মাথা তোলে আজ। ভীতু মেয়ে ওকে ভালোবাসে। নুহা তো কয়েকবার বলেছে এই কথা। তিরুর বুকটা তৃপ্তিতে ভরে যায় ভাবতেই, এমন প্রতিমার মতো একটা মুখ সে সারাজীবন দেখবে। তিরুর ওষ্ঠপুট আচমকা ভীষণ অভদ্র হতে চাইল। ভীতু মেয়ে তো ওকে ভালোবাসে, তাহলে আজ একটু ছুঁয়ে দিলে ক্ষতি হবে? মনের ইচ্ছেকে যদি প্রাধান্য দেয়া হয়, যদি ওই রক্তজবার মতো ঠোঁট দুটোকে তীব্র আজ নিজের করে নেয়, ভুল হবে সেটা? না, কিসের ভুল? ভালোবাসায় কোনো ভুল নেই। তীব্র বুক ভরে দম ফেলল। ঢোক গিলোল বড় করে। উষ্ণ হাতটা পুষ্পিতার হাত ছেড়ে উঠে গেল গালে। মেয়েটা শক্ত খুঁটি বনেছে। তীরুর ছোঁয়ায় দেহটা আরও শক্ত হয়ে গেল। ঠকঠক করা অধরযুগলের নৈকটে তীব্র যখনই আসতে নিল, ডোরবেলটা সশব্দে বেজে উঠল অমনি। সম্বিত ফিরল দুজনের। চট করে চোখ খুলল পুষ্পিতা। তেমনি শশকের ন্যায় ব্যস্তভাবে সরে গেল তীব্র। কি হতে যাচ্ছিল? কি হতে পারত? পুষ্পিতা বুঝেছে কি না একবার জানার চেষ্টাতেও রইল না। অপ্রস্তুত ভাবটা ঢাকতে লম্বা পায়ে এগোলো দরজার দিকে। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 37। সামনের ঘরটা এসে গাল ফুলিয়ে শ্বাস ফেলল তীব্র। চওড়া বক্ষে তখন এক আকাশ স্বস্তি। কি হতে যাচ্ছিল এতক্ষণ? ধ্যানজ্ঞান খুইয়ে আরেকটু হলেই ভীতু মেয়েকে চুমু খেয়ে ফেলত। মেয়েটা কি ভাবত তাহলে? প্রেমে পড়ার পর তীব্র মেয়েদের ব্যাপারে গুগল ঘেটেছে। অনেকগুলো সিরিজ, সিনেমা দেখেছে। সব মিলিয়ে যা বুঝেছে, মেয়েরা বিয়ের আগে এসব চুমুটুমু পছন্দ করে না। তার ওপর সে যদি হয় ভীতু মেয়ের মতো। কিন্তু তীরুর পৌরুষ হঠাৎ এমন নড়বড়ে হল কি করে? ভীতু মেয়েকে কাছে পেয়েই লুফে ধরার ইচ্ছেটা এমন আচমকা মাথা তুলল কেন? মেয়েটা ওকে ভালোবাসে জানার পর থেকেই অন্তপারে যে তোলপাড়ের শুরু, এত সহজে তা থামাবে না তীব্র। সদ্য তো ভালোবেসেছে, আগে অনুভূতিতে শরীর ভেজাক, মন ডুবুক প্রেমের তরে, তবেই না এক হওয়ার আসল শান্তি। যাক, ভাগ্যিস কেউ একজন এসছে এখন। ঠিক সময়ে ডোরবেল বাজায়, এবারের মতো মরতে মরতেও বেঁচে ফিরল সে। তীব্র শার্ট ঠিকঠাক করল। ফর্সা চেহারা তার চকচক করছে ঘামে। সেই সন্ধেবেলা কলেজ থেকে ফিরেছে, অথচ এখন অবধি ফ্রেশ হতে পারেনি। নুহা যা একটা বিদ্যুৎ শক দিয়েছিল, একটুর জন্যে তীরোর হার্ট অ্যাটাক হয়নি। ডোরবেল সে সময় আরেকবার বাজল। সাথে জোরে জোরে কাঠে বাড়ি দিয়ে বলল, দরজাটা খোল রে ভাই। এত দাঁড়িয়ে থাকলে তো হাঁটু থেকে পা খুলে যাবে। কণ্ঠ শুনেই তীব্র বুঝে গেল ওপাশে কে। এগোলো, ছিটকিনি নামিয়ে খুলল দরজা। মিরাজ, মুশফিক, আরমান আর নাহিদ এসেছে। চারটে পরিচিত মুখ তাকে দেখে একসাথে দাঁত মেলে হাসল। তারপর চটপটে কদমে ঢুকল ভেতরে। মুশফিক কিছু বলার জন্য হা করেছিল, থমকে গেল হঠাৎ। কোনো একদিকে তার গোলাকার চোখ দেখে মিরাজও ফিরে যায়। স্তম্ভিত সে আর্তনাদ করল সহসা, এ কি? আমি কি দেখছি? ভেতরের ঘর হতে বেরিয়ে এসেছে পুষ্পিতা। মেয়েটার শরীর লজ্জায় চৌচির। তার ওপর আরমান থেকে শুরু করে নাহিদ অবধি হা করে দেখছে। ও চোখের কোনা তুলে তীরকে খুঁজল। মানুষটার হদিস পেল যখনই, সে চোখের ইশারায় বেরিয়ে যেতে বোঝায়। পুষ্পিতা আনত। বাকিদের বিমূঢ় দৃষ্টির পাশ কাটিয়ে চুপচাপ চলে গেল বাসায়। কিন্তু বিস্ময় ওদের কমল না। হতবাক হয়ে একজন আরেকজনকে দেখল কিছুক্ষণ। আরমান বলল, আমি যা দেখলাম, তোরাও কি তাই দেখলি? সবাই একসাথে মাথা নাড়ে। মুশফিক বলল, দুজন একসাথে, এক ঘরে। মিরাজ বলল, বিয়ের আগে ছেলেমেয়েরা আজকাল এসব করছে? এগুলো দেখে আমাদের বাচ্চারা কি শিখবে? সহসা তার মাথায় চড় বসায় আরমান।
হাদারাম, বাচ্চা পেলি কই? সরি, আমার তো বিয়েই হয়নি। কিন্তু নিশ্চুপ নাহিদ কপাল চুলকাচ্ছে। তীব্র এই কদিনেই এতখানি এগিয়ে গেল। রীতিমতো পুষ্পিতা ওর সাথে ফাঁকা বাসায়। বাহ, ভালোই হয়েছে। নুহা আর ওর কাজ দ্বিগুণ কমে যাবে তাহলে। বন্ধুদের হাহুতাশের মাঝেই ধমক ছুড়ল তীব্র। থামবি না, সবকটাকে বাসার বাইরে ফেলে আসব? ধমক কাজে লাগে। থামল ওরা। অথচ 2 সেকেন্ডও হল না, আচমকা গেয়ে উঠল একসাথে। বন্ধু আমার রসিয়া। খাটের ওপর বসিয়া একখানা গান বানাইছে। ইনিয়া আর বিনিয়া, ঘরে মাইয়া আনিয়া। এতক্ষণ কি কইরাছে? হয়ে একমাত্র বলদের মতো চেয়েছিল নাহিদ। শেষ লাইন গাইতে গাইতে মিরাজ ঝাপটে ধরে তীরকে। সাথে সাথে ঝাড়া মেরে ছাড়িয়ে দেয় সে। ভীষণ রাগে গোজগজিয়ে বলে, চুপ, একদম ফাজলামো করবি না আমার সাথে। সবকিছু সেই আগের মতো শান্ত হয়ে যায়। তারপরই হুহা করে হেসে উঠল সবাই। তীব্র বিফল শ্বাস ছাড়ল। সূচক শব্দ তুলল জিভে। এখন মনে হচ্ছে এগুলো আরেকটু পরে এলেই ভালো হতো। অন্তত এই বিড়ম্বনায় পড়তে হতো না ওকে। হঠাৎ তীরর মাথার মধ্যে অন্য চিন্তা দপদপ করে ওঠে। এক লহমায় কণ্ঠস্বর পাল্টে গেল তাতে। প্রশ্ন করল সোজাসুজি, আমি যে বিট্টু মাস্তান, নুহার কাছে সেটা কে বলেছে? ব্যাস, এই এক কথায় সবার হাসি ঠাট্টা হুড়মুড়িয়ে গায়েব। প্রত্যেকে সিরিয়াস চোখে চাইল। মুখ দেখাদেখি করল এক পল। মিরাজ শুধায়, মানে? তীরর মুখায় প্রস্তর সম। মানেটা তো তোরা বলবি। এই গোটা গাজীপুরে শুধুমাত্র তোরা জানতি আমার আসল পরিচয়। তাহলে নুহার কাছে খবরটা দিল কে? মুশফিক চোখ বড় বড় করে বলল, কি বলছিস ভাই? ওই মেয়ে জেনে গেছে তুই কে? হ্যাঁ, শুধু জেনেই বসে থাকেনি, রীতিমতো হুমকি ধমকি দিয়ে আমার ঘাম ছুটিয়ে দিয়েছিল। কোনোরকমে ম্যানেজ করেছি। আরমান একটু ভেবে বলল, ওর সাথে আমাদের কখনো কথাই হয়নি। যা খাতির সে তো নাহিদের সাথেই দেখি। ওর বলতে দেরি, সন্দেহের তীর নাহিদের দিকে টান নিতে 1 মিনিটও দেরি হল না। এতগুলো চোখের নিশানা হয়ে ভরকে গেল ছেলেটা। দুহাত তুলে বলল, না, আমি কেন বলবো? আমি কিছু বলিনি। মিস নুহার সাথে তো আজ সারাদিনে আমার দেখাই হয়নি। আমি তো কাল রাত থেকে তোদের সাথে আছি। মুশফিক রেগে রেগে বলল, তাহলে কি ভূতে এসে বলেছে? মিরাজও সমান চোটপাট দেখালো। তুই একমাত্র কথা বলিস মেয়েটার সাথে। বেশ ভাব দুজনের। তুই ছাড়া কে বলবে, বোঝা আমাকে। কথার সাথে আরমান মাথা নাড়ল দুবার। বোঝালো সেও সহমত। সবার মাঝে নাহিদ অসহায় হয়ে পড়ল। করুণ গলায় বলল, বিশ্বাস কর বিট্টু, সত্যিই কিছু জানি না আমি কিচ্ছু বলিনি ওনাকে। প্লিজ তুই অন্তত আমাকে অবিশ্বাস করিস না। তীব্র নিম্নষ্ঠ দাঁতে পিষছে তখন। মুশফিক আবার কিছু বলতে গেলেই হাত তুলে থামাল। বলল আস্তে করে, ছাড়, এসবের মধ্যে নাহিদকে টানিস না। ও কিছু বলেনি। তুই এত শিওর কি করে হচ্ছিস? মিরাজও সায় মেলাল। হ্যাঁ সেই তো, ও কত ইনোসেন্ট জানিস না? পরিচয় লুকিয়ে রাখা ঠিক না, কাউকে ঠকানো উচিত না, এসব আউলফাউল যুক্তি ভেবে ভেবে দেখ গিয়ে ঠিকই খবর পাচার করে দিয়েছে। নাহিদের কণ্ঠে উদ্বেগ। না, আমি এমন করিনি। আর যত যাই হোক বিট্টু তো তোদের মতো আমারও বন্ধু ভাই। আমি ওর ক্ষতি কেন চাইব? আরমান বলে, তাহলে তুইই বল, কে এসে মেয়েটাকে জানিয়ে দিয়ে গেল? কার এত দায় পড়ল ওদের উপকার করার, শুনি। নাহিদ উত্তর দিতে পারল না। দেবে কি করে? নির্ভেজাল, জবাব শূন্য মানুষ কি আর বানিয়ে বলতে পারে? তক্ষুনি করা কণ্ঠে গর্জে উঠল তীব্র, চুপ কর। যেটা নিজেরাও জানিস না, সেটা অন্যের ওপর চাপিয়ে দিচ্ছিস কেন? নাহিদকে তোদের থেকেও ভালো আমি জানি। আমি চিনি ওকে। একবার বললাম না ও বলেনি? ব্যাস, এ নিয়ে আর একটাও কথা নয়। ছলছল চোখে দাঁড়িয়ে থাকা নাহিদের ভেতরটা অবধি জুড়িয়ে গেল এবার। তীরর ওর প্রতি এত বিশ্বাস, এত আস্থা, কই আগে তো কোনোদিন বলেনি। তিনজন তখন মুখ গোজ করে দাঁড়িয়ে। অন্যদিকে মহাদুশ্চিন্তায় পড়েছে তীব্র। নুহার কাছে তার গোপন কথা যে ওর বন্ধুরা কেউ বলেনি, সেটা ও জানে। কিন্তু বললটা কে? যেই বলুক, সে নিশ্চয়ই ওর শত্রু।
যে চায় না পুষ্পিতা ওর হোক। পুষ্পিতার কথা তুলতেই তীরুর মস্তিষ্কে জেগে উঠল যে নাম, নিজেই চমকে গেল তাতে। শাফিন? ও বলেছে কিছু? না না, শাফিন কি করে বলবে। তীব্র মাথা নাড়ল দুপাশে, কিন্তু কোনো ক্লুই তো নেই। ছেলেটা হতাশ ভঙ্গিতে ডিভানে বসে পড়ল। বন্ধুরা তার চেহারা দেখে উদ্বিগ্ন হয়, নিজেরাও চিন্তায় পড়ল। রুমুজুড়ে এলোমেলো পায়চারি শুরু করল সবাই। শুধু এক কোনায় দাঁড়িয়েছিল নাহিদ। ওর মাথাতেও একই ভাবনা, কে বলল, কে বলল। তারপর চট করেই নাহিদের মনে পড়ে গেল জামশেদের কথা। ভদ্রলোক এখানে আসার ব্যাপারটা বলতে বারণ করাই নাহিদ সত্যিই কাউকে জানায়নি। কিন্তু তীরুর অবস্থা দেখে আর চুপ থাকতে পারল না। তৎপর কাছে এসে বলল, বিট্টু, একটা কথা বলা হয়নি তোকে। আজ সকালে না, আঙ্কেল এসেছিলেন এখানে। তীব্র ভ্রু কোঁচকায়। কোন আঙ্কেল? জামশেদ আঙ্কেল। চমকে উঠল ও, তোরাক করে উঠে দাঁড়ালো অমনি। বিস্মিত হয়ে বলল, কি? কেন? নাহিদ জিভে ঠোঁট ভিজিয়ে বলে, তা জানি না, আসলে আমাকে কিছুই বলেনি। তুই তো আজ তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলি। আঙ্কেল তার পরপরই এসেছিলেন। আরমান সতর্ক কণ্ঠে বলল, ওই যখন আমাকে দরজা খুলতে বলেছিলি। কিন্তু তুই যে বললি পেপারওয়ালা। নাহিদ নিভে যায় এই বেলা। মিনমিন করে জানায়, আসলে আঙ্কেল মানা করেছিলেন বলতে। ফুঁসে উঠল সে, মানা করলেন আর তুইও চেপে গেলি? ওয়াও, তো কি করব আমি? মুরুব্বি মানুষের কথা অমান্য করব? মুশফিক বলল, ওর কথা ছাড়। আচ্ছা বিট্টু, তোর কি মনে হয় আঙ্কেল হঠাৎ এখানে কেন এসেছেন? তীব্র ভাবুক একটু চুপ থেকে বলল, যে জন্যেই আসুক, কাজটা যে মন্ত্রিমশাই ঘটিয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। নাহিদ, শুরু থেকে সবটা বলতো। নাহিদ একটু নড়েচড়ে দাঁড়াল। সকালের সব কথা ঝোড়োঝোড়ো করে বলতেই তীরর গুলিয়ে গেল পুরোটা। ঠোঁট কামড়ে ডুব দিল বিভ্রমের স্রোতে। এই মন্ত্রিমশাই হঠাৎ এখানে এলো কেন? কি দেখতে? উত্তর না পেলেও মেজাজটাই বিগড়ে গেল ছেলেটার। জীবনে তো একটা ভালো কাজে ওকে সাহায্য করল না। প্রথমবার যে তীব্র একটা প্রেমের মিশনে নেমেছে সেটাতেও বাগড়া দিতে যাচ্ছিল। এই জন্যেই সরকার দেশের মানুষের এত গালি খায়। এরা যে এত বেশি বোঝে কেন? এই নিয়ে তো এখন কোনো প্রশ্ন করাও যাবে না। ভদ্রলোকের শিরায় শিরায় রাজনীতি, সঙ্গে সঙ্গে ধরে ফেলবে তাহলে। পুষ্পিতার সাথে কাটানো ভালো মেজাজটা তীরর তলানিতে এখন। তুঙ্গে ওঠা রাগ কোথায় উগরে দেবে বুঝল না। সামনে পড়ল ডিভানের কাঠের পা। তুরন্ত ধুর বলে লাথি মারল সেখানে। পরের দিন ক্লাসের কাছাকাছি এসেই দাঁড়িয়ে গেল তীব্র। ভেতরে ঢুকবে কি ঢুকবে না দ্বিধাদ্বন্দ্ব বেঁধে গেল সে নিয়ে। একদিকে যেতে ইচ্ছে করছে, পরপরই সেটা চাপা পড়ছে না যাওয়ার ইচ্ছেতে। যাওয়ার ইচ্ছে হেতু অবশ্যই পুষ্পিতা, কিন্তু আজকে একটা ভিন্ন কারণে প্রকাণ্ড দোটানায় থুবড়ে পড়েছে সে। গতকাল যে মেয়ে ফুল দিতে অফিস রুমে এসেছিল, সেও তো এই ক্লাসেরই। যদিও নাম জানে না তীব্র, কিন্তু ভীতু মেয়ের সাথে বেশ কয়েকবার দেখেছে। আর আজকের এই দোটানার কারণ সেই মেয়েই। এমন ফালতু মুসিবতে তীব্র কোনোদিন পড়েনি। জীবনে প্রথম তাকে কোনো মেয়ে প্রেমের প্রস্তাব দিতে এসেছিল। বাড্ডাতে তো মেয়েরা চোখ তুলেও দেখার সাহস পায়নি। সেটাই ভালো ছিল। এই স্যার ড্রামা করার পর থেকেই তার সাথে যত হাবিজাবি ঘটছে। সব থেকে বড় কথা, তীরর এখন ও মেয়ের দিকে তাকাতেও অস্বস্তি হবে না। ধাত্তেরি, কিন্তু না গিয়েও উপায় নেই। সব মন্দিধার অবসান ঘটিয়ে বাধ্য হয়ে ক্লাসে ঢুকল সে। প্রতিদিনকার একই রুটিন। শিক্ষার্থীরা উঠে দাঁড়াবে, সালাম ঠুকবে, তীব্র ডানে বামে না চেয়ে বলবে বসো। আগের ক্লাসটা রহমত স্যারের ছিল। প্রতিদিন হোয়াইট বোর্ডে যা লেখেন অমনি পড়ে থাকে। ভদ্রতা দেখাতে মুছেও যান না। তীরর মেজাজ এমনিতেই খারাপ, এটা দেখে আরও বিগড়ে গেল। ইচ্ছে হলো বোর্ডটা মেরে রহমতের মুখ ভসকে দিতে। তীব্র একটা ছেলেকে বলে, মোছো এটা। ঝড়ের বেগে উঠে এলো সে, ডাস্টার তুলে বড় যত্ন নিয়ে মুছল। তারপর গিয়ে পূর্বস্থানে বসল আবার। তীব্র বইপত্রে ব্যস্ততা দেখায়। হঠাৎ এক ফাঁকে খেয়াল করল ক্লাসে পুষ্পিতা নেই। অমনি নিভিন্ত চাউনি সচেতন হল তার।
ভ্রু গুছিয়ে পুরো ক্লাসেই চোখ বোলাল তীব্র। পুষ্পিতা কেন, সেই মেয়েও নেই। এরা কি আসেনি আজ? তীব্র একটু ঘুরিয়ে পেঁচিয়ে শুধাল। ক্লাস ফাঁকা লাগছে কেন? কারা আসেনি? মাঝের বেঞ্চ হতে একজন জানায়। তনুজা আর সুন্দর মেয়েটা আসেনি স্যার। ওই যে মাথায় এত বড় ঘোমটা দিয়ে রাখে না, সে। তীব্র যখন দেখল একটা ছেলে বলেছে এসব, জ্বলন্ত চোখে চাইল তার দিকে। চাউনিতেই যেন ভস্ম হবে সে। কত বড় দুঃসাহস! তার ভীতু মেয়েকে তারই সামনে সুন্দর বলছে। তথাকথিত কারণে ঘুষি মেরে ছেলেটার মুখ ভোঁতা বানাতে তীব্র পারল না। তবে দাঁতের ফাঁকে রাগ চেপে বলল, মেয়েটার একটা নাম আছে, এরকম বিশেষণ দিয়ে কখনো কাউকে ডাকবে না। স্যার সরি, আসলে নাম জানতাম না তো। না জানলে কথা বলবে না। মেয়েদের ব্যাপারে এত আগ্রহ ভালো কিছু নয়। ইটস এ কোয়েশ্চেন অফ ইয়োর ক্যারেক্টার। একজন ফোড়ন কাটল মাঝখানে। প্রশ্ন তোলার কিছু নেই স্যার। আমরা সবাই জানি ওর চরিত্র এমনিতেই খারাপ। অমনি সমস্ত ক্লাসে হাসির রোল পড়ে গেল। হাসি তো নয়, তীরুর রাগের আগুনে এক চামচ ঘি। টেবিল থাপড়ে হুঙ্কার ছুড়ল সে। শাট আপ! স্বতঃস্ফূর্ত ক্লাসরুম তটস্থ হয় সহসা। তীরুর সব ক্রোধ গিয়ে বর্তাল ছেলে দুটির ওপর। এই তোমরা দুজন, স্ট্যান্ড আপ! স্ট্যান্ড আপ! এক ধমকে শোষব্যস্ত উঠে দাঁড়ায় ওরা। তীব্র আদেশ করল কড়া গলায়, যাও, বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। স্যার আমরা কি? আই শেড আউট ফ্রম হিয়ার। উচ্চধ্বনির বিপরীতে তাদের বলার কিছু নেই। স্যার যে হঠাৎ এত রেগে গেলেন কেন? মুখ গোজ করে হাঁটা ধরল ওরা, বাইরে গিয়ে কান ধরে দাঁড়াল। ক্লাসের বাকিরা তখন চুপচাপ পিঠ টানটান করে বসে। তীব্র নিজেকে শান্ত করার চেষ্টা করে। পড়ানোরও এক ফোঁটা ইচ্ছে নেই। কেমন যেন ভেতর থেকেই হারিয়ে গেছে জোরটা। বইয়ের প্রতি পাতাতেও যেন প্রশ্ন লেখা আছে। ভীতু মেয়ে আসেনি কেন আজ? ছেলেটা ক্লাস শেষ করল ছটফটিয়ে। এক মুহূর্ত দাঁড়াল না, তারপর হনহনে পায়ে রওনা করল ফোরকানের কক্ষে। বহুদিন পর তাকে দোরগোড়ায় দেখে ভদ্রলোক আশ্চর্য হলেন খুব। ভাবটুকু ঢেকে গদগদ হয়ে বললেন, আরে তীব্র, এসো এসো, ভেতরে এসো। তীব্র ঢুকল। ফোরকান চেয়ার দেখায়। বসো। কি ব্যাপার, হঠাৎ কি মনে করে? তীব্র বসেনি, সাথে সাথেই বলল, বসব না স্যার, আমার এক্ষুনি বাসায় ফিরতে হবে। সেটাই বলতে এসেছি আপনাকে। ফোরকানের কপাল বেঁকে যায়। এক পল ঘড়ি দেখে বললেন, এখন? ছুটি হতে তো আরও অনেক সময় বাকি। জানি, তবে আমার আর ক্লাস নেই। ভীষণ জরুরি, তাই বলছি। না হলে আপনি তো জানেন আমি পড়াশোনার ব্যাপারে কত স্ট্রিক্ট। এ যাত্রায় ফোরকান দমে এলেন, কথাটা সত্যি। ছেলেটা যে পড়ালেখার বিষয়ে কতটা সিরিয়াস, তার থেকে ভালো কে জানে। হেসে বললেন, আচ্ছা, যাও তাহলে। থ্যাংক ইউ স্যার। নুহা তৈরি হচ্ছে ভার্সিটির জন্য। অথচ মেজাজের অবস্থা বেশ চড়া, তার ওপর আজ থেকে পরীক্ষা শুরু হবে। সময় 12টা, কিন্তু আগেভাগেই যাবে ও। ভার্সিটির ওদিকটায় রাস্তা সারাইয়ের কাজ চলছে। আজকাল জ্যাম পড়ে খুব। কোনোভাবে যদি পৌঁছাতে দেরি হয়ে যায়? বাড়িতে তো আর কাজ নেই। হলের সামনে গিয়েই বসে থাকবে না হয়। নুহা ফাইলপত্র কাল রাতেই গুছিয়ে রেখেছিল। অথচ বের হতে হতে 10টা প্রায়। সব হাতে নিয়ে একবার বিছানার দিকে চাইল ফিরে, বেঘরে ঘুমাচ্ছে পুষ্পিতা। দিনদুনিয়ার কোনো কিচ্ছুতে খেয়াল নেই। নুহা একবার ভাবল ডাকবে ওকে। দৌড় আটকাতে হবে না। কিন্তু তন্দ্রিত পুষ্পিতার মলিন মুখখানায় পাল্টে নিল সিদ্ধান্ত। কাল সারারাত মেয়েটা জেগেছিল। শুধু চিত হয়ে শুয়ে সিলিংটাকে এক ধ্যানে দেখেছে। এক ফোঁটা নড়েনি, কথা বলেনি। এটা সেটা বলে নুহাকে বিরক্তও করেনি। ঘুমন্ত মায়াবীর দিক চেয়ে মুচকি হাসল সে। মেয়েটা অহেতুক এমন উদাস উদাস থাকে। যদি জানত ওর প্রেমে এক মাস্তান আড়ালে আবডালে কি লঙ্কা কানটাই না ঘটাচ্ছে। নুহার হাসি বাড়ল। মাথা নুইয়ে পুষ্পিতার কপালে চুমু দিল একটা। ওরা একই বয়সী, বড়ও হয়েছে একসাথে। কিন্তু পুষ্পিতাকে নুহার একটা বাচ্চা খরগোশ মনে হয়। মানুষের পায়ের ছাপ দেখলেও খরগোশ যেমন গুটিসুটি মেরে থাকে, পুষ্পিতাও অমন। নুহাই তো আগলে আগলে রেখেছে এতকাল। অবশ্য এবার থেকে ছুটি ওর।
এই দায়িত্ব স্বেচ্ছায় অন্য একজন কাঁধে নিচ্ছে যে। নুহা আর ডাকল না ওকে। চুপচাপ চাবি হাতে তুলল। ফাইল নিয়ে বাইরে এসে লক আটকানোর মাঝেই অফিসের জন্যে বেরিয়ে এলো নাহিদ। পাশ ফিরে নুহাকে দেখেই বলল, গুড মর্নিং। উৎফুল্ল চিত্ত তার। নুহার কানে কথাটা গেল, কিন্তু কোনো জবাব দিল না আজ। নাহিদ গলার জোর বাড়িয়ে বলল, মিস নুহা, শুভ সকাল। এবারেও তার উত্তর এলো না। ছেলেটা কপাল গোছা এবার। বিস্ময় চোখ আকাশে উঠল, যখন নুহা শব্দহীন পাশ কাটিয়ে নেমে গেল নিচে। বিভ্রমে এক চোট চুবানি খেল নাহিদ। মিস নুহা ওর সাথে কথা বলল না? কেন, হঠাৎ কি হলো? নুহা ততক্ষণে সিঁড়ি ভেঙে নামছে। স্লিপারের জুতোটা মোজাইকের মেঝেও টস্ট করছে শব্দে। নাহিদ আর ভাবনা চিন্তা করল না। ত্রস্ত পিছু নিল তার। পথে হাজারবার ডাকল, মিস নুহা, এনিথিং রং? কিছু হয়েছে আপনার? নুহা, শুনছেন? এতগুলো কথার পিঠে নুহার ফিরতি জবাব শূন্য। নাহিদের মাথাটাই এবার গরম হয়ে গেল। লম্বা পায়ে এসেই পেছনে হতে হাতটা টেনে ধরল ওর। নুহা থমকে দাঁড়ায়, তবে চমকায় না। একটিবার ঘুরে দেখল না পেছনে। গম্ভীর গলায় বলল, হাত ছাড়ুন। নাহিদের সন্দেহ প্রগাঢ় হল এবার। ঠিক বুঝেছে, কিছু একটা হয়েছে এই মেয়ের। কিন্তু সে করেছেটা কি? হাত নাহিদ ছাড়ল না, তবে পেছনে থেকে এক পা ফেলে পাশে এসে দাঁড়াল। আপনি কি কোনো কারণে রেগে আছেন? নুহা নিরুত্তর। নাহিদ অধৈর্য হয়ে বলল, আহা, এমন করছেন কেন? সবটা খুলে না বললে আমি কি করে বুঝব বলুন? নুহার কণ্ঠ থমথমে। কি বলবো? একটা গুন্ডার সাথে আমার বলার মতো কোনো কথা থাকতে পারে? তুরন্ত আকাশ থেকে ছিটকে পড়ল নাহিদ। হকচকিয়ে বলল, গুন্ডা? কে গুন্ডা? নুহার আর শান্ত থাকা হল না। গায়ের শক্তি দিয়ে এক ঝটকায় ছাড়িয়ে আনল হাত। ফুঁসে উঠল বাঘিনীর মতো, ঢং করছেন? কে গুন্ডা আপনি জানেন না? লজ্জা করে না এত মিথ্যে বলতে? জিভটাও কাঁপে না মিস্টার নাহিদ? ওয়েট, আপনি নাহিদ তো? নাকি আপনারও আপনার বন্ধুর মতো কোনো সিক্রেট নাম আছে? নাহিদের বাঁকানো ভ্রু টানটান হয়ে যায়। মনে পড়ল গতকালকের কথা। বিট্টু তো বলেছিল নুহা সব জেনে গেছে। এই রে, মেয়েটা কি ভাবছে তাহলে? বিট্টু মাস্তানের বন্ধু বলে সেও মাস্তান? নুহা মনে মনে আহত হল ওকে চুপ থাকতে দেখে। ধ্যার্সটা নিজের হয়ে একটা কোনো সাফাইও গাইবে না? রেগেমেগে বলল, কি, আসল জায়গায় ঘা পড়েছে তাই না? আমি কখনো সবিজওয়ালদের কাউকে দেখিনি। দেখার যা আক্ষেপ ছিল সেসবও মিটে গেছে এখন। কেন জানেন? নাহিদ বোকার মতো মাথা নাড়ল দুপাশে। এতেই নুহা চেতে গেল আরও। একদম এসব নাটক করবেন না। কি ভেবেছেনটা কি? এরকম বোকাসোকা একটা মুখ করে রাখলে, অবুঝ হাবভাব করলেই আমি ভুলে যাব আপনার আসল পরিচয় কি? আপনি যে বিট্টু মাস্তানের বন্ধু সে কি আমি জানি না? সব জেনে গেছি আমি। সত্যি বেশিদিন চাপা দিয়ে রাখা যায় না বুঝেছেন? মাস্তান কোথাকার? নাহিদের দুই চোখ কপালে উঠে যায়। উদ্বেগ নিয়ে বলল, এই না, আমি মাস্তান নই। বিশ্বের যত গালি আছে সব দিন প্লিজ। কিন্তু যেটা আমি নই সেটা বলবেন না। নুহা ধমকে বলে, চুপ করুন। মাস্তানকে কি বলবে টাকি মানুষ? ঢাকার পাড়ায় পাড়ায় মাস্তানি করে বেড়ায় আর তাকে মাস্তান বললেই খারাপ লাগে তাই না? নাহিদ জিভ কেটে বলল, ছি, যে কাজ আমার জীবনে করিনি সেই কাজের সার্টিফিকেট দিলে খারাপ তো লাগবেই। নুহা ফোঁস করে শ্বাস ফেলল এবার। ক্লান্ত কণ্ঠে বলল, দেখুন, আজ আমার পরীক্ষা। আপনার সাথে তর্ক করার সময় ইচ্ছে একটাও নেই। দয়া করে আপনি আপনার রাস্তা মাপুন। তা বললে কি করে হয়? আপনি না জেনে আমাকে ভুল বুঝছেন, সেটা ভাঙানো তো আমার দায়িত্ব। নুহা কড়া কণ্ঠে বলল, ভুল বুঝছি? আপনার কি আমার ধারণা শক্তিকে এত ঠুনকো মনে হয়? আমি না জেনে কথা বলার মানুষই নই। আপনার সাথে কথা বলতে চাই না, মানে চাই না। নাহিদ নাছোড়বান্দা পাল্টা যুক্তি দিল, দেখুন মিস নুহা, আপনার চিন্তাভাবনা ঠুনকো কি না জানি না, তবে আমি মনে করি আমাদের সম্পর্কটাও ঠুনকো নয়। আপনি কথা বলবেন না বললেই আমি চলে যাব? কখনো না। নুহা আশ্চর্য চোখে চাইল। কি বলল লোকটা?
আমাদের সম্পর্ক? অত ক্ষোভের মাঝেও এই একটা কথায় নুহার বুক ধুক ধুক করে ওঠে। ঝগড়ার বানে ফুঁসতে থাকা জিভটা মুখভরে নেতিয়ে যেতে চায়। তখন হুট করেই ওর হাতটা মুঠোয় ধরল নাহিদ। একই স্পর্শ। নাহিদ আগেও হাত ধরেছে, অথচ এত ছলকে উঠল মেয়েটা। মুখ তুলতেই নাহিদের নিভিন্ত চোখে দৃষ্টি মিলে গেল। থতমত ভাবটা ঢাকতে চেয়েও ব্যর্থ হল নুহা। অপ্রস্তুত ছাপ বেশ চওড়া করে প্রলেপ তুলল মুখে। তবে নাহিদের এসবে মন নেই। সেই নিজের মতো কথা বলছে, বড্ড নরম আর কাতর সেই স্বর। প্লিজ একটু শান্ত হয়ে আমার কথাটা শুনুন। দেখুন, আমি সত্যিই মাস্তান নই। হ্যাঁ, আপনি একদম ঠিক জানেন। বিট্টু আমার বন্ধু। ইনফ্যাক্ট আজ আমি বলবো, ও আমার জীবনের সবথেকে ভালো বন্ধু হয়ে উঠেছে। যে আমাকে এক কথায় বিশ্বাস করে, ভরসা করে। কিন্তু তার মানে এই নয় যে আমি মাস্তান। বিট্টু মাস্তান থাকাকালীন আমি ওর সাথে মিশেছে, আড্ডা দিয়েছি। কিন্তু কোনোদিন একটা লাঠি অবধি হাতে ধরে দেখিনি। ছুরিকাচি তো অনেক বিশাল ব্যাপার। আপনার বিশ্বাস না হলে বিট্টুকে জিজ্ঞেস করতে পারেন। তাও এভাবে আমাকে ভুল বুঝবেন না নুহা। আমার সত্যিই তাহলে ভীষণ কষ্ট হবে। আপনার সাথে আমার এই বন্ধুত্বের সম্পর্কটাকে আমি বড্ড মনে গেঁথে নিয়েছি। এটাকে একটা ভিত্তিহীন বিষয়ের জের ধরে নষ্ট করে দেবেন না। অনুরোধ করছি আপনাকে। নুহার মন গলল কি না কে জানে। তবে মেয়েটা বিমূঢ় হয়ে রইল। মুখ নয়ন জোড়া আচমকা টলটল করছে জলে। ঠোঁট দুটোতে তীরে কম্পন। একবার নাহিদের ধরা হাত, আরেকবার ওর নিষ্পাপ মুখখানা দেখল সে। সাথে মনে হল, তার বুকের কোষগুলোও কাঁপছে। প্রচণ্ড উত্তাল ঢেউ এলে একটা স্থির নৌকা যেমন দুলে দুলে ওঠে, অমন করে অলিন্দের চারপাশ ছলকে উঠছে কিছুতে। এই অনুভূতি ভিন্ন, জানুহার আগে কখনো হয়নি। পিঠের হাড় থেকে বক্ষের মাঝখান, সবেতে একটা দুধ সাদা গোলগোলে স্রোত। পুষ্পিতা সেদিন বলেছিল না, তীব্র সারের প্রেমে পড়ে ওর এমন কিছু হচ্ছে। তবে কি আমিও? নুহার বুকটা ছ্যাতো করে উঠল। চমকে চাইল নাহিদের দিকে। সেই দৃষ্টিতে নাহিদের সব গুলিয়ে যায়। বোকা ছেলে ভাবল, ও এখনো রেগে পরিতাপে একাকার হয়ে বলল, আচ্ছা বুঝেছি, এসব আপনাকে আগে জানাইনি বলে আপনার খারাপ লেগেছে। কি করে জানাবো বলুন? বিট্টুর টপ সিক্রেট এটা। বন্ধু হয়ে বন্ধুর সিক্রেট কারো কাছে বলে দেয়া যায়? আপনারও তো বেস্ট ফ্রেন্ড আছে, আপনি নিশ্চয়ই বুঝবেন। বাট, তাও সরি। আপনার রাগ কমানোর জন্য হলেও সরি বলছি আমি। এই দেখুন কানও ধরছি। একটা হাত তুলে বাম কানের লতি ছুল নাহিদ। নুহা তখনও মুয়তি। ঠকঠক করা হাতে কোনো রকম মুখের ঘাম মুছল। হঠাৎ কেমন শরীর খারাপ করছে, গা গোলাচ্ছে, মাথা ঘুরছে। কাপা কাপা গলায় বলল, পানি, পানি খাবো। তীরুর জিপটা আজ ঠিক বাড়ির সামনে থেমেছে। ড্যাশবোর্ডে চাবি ঘুরিয়েই সে ত্রস্ত বেগে নামল। গেট দিয়ে ঢুকতে নেবে, হঠাৎ চোখ পড়ল অন্য কোথাও। একবার বেখেয়ালে চেয়েও, আবার চটক কাটার ন্যায় ঘুরে চাইল তীব্র। হাত দুয়েক দূরের ওই চায়ের দোকানটার তুলে বসে আছে নুহা। নাহিদ পাশেই দাঁড়িয়ে, তবে কাজে বহাল সে। বোতল কাত করে মুঠোতে জল ঢেলে ঢেলে লাগাতার মেয়েটার মাথায় দিয়ে যাচ্ছে। বিষয়টায় তীরর খটকা লাগে। এদের হঠাৎ এই অবস্থা কেন? কৌতূহলে টিকতে না পেরে এগিয়ে এলো সে। নাহিদ তখন নুহাকে নিয়ে ব্যস্ত। চিত্তে তার দিশেহারা ভাব। এই তো একটু আগেই মেয়েটা সুস্থ সবল ছিল। কেমন ফটর ফটর করে ঝগড়া করছিল ওর সাথে। হঠাৎ এমন হলো কেন? উদ্বিগ্ন সে এই নিয়ে হাজারবার শুধাল। আপনি ঠিক আছেন এখন? একটু কি বেটার লাগছে? বরাবরের মতো নুহা কিছু বলল না, কিংবা চেয়েও বলতে পারছে না। নাহিদ নিজেই বলল, এখনো কি মাথা ঘুরছে নুহা? নুহার মনে হলো শুধু মাথা নয়, আস্ত দুনিয়াটাই ভো ভো করছে সামনে। কি সর্বনাশ! হায় আল্লাহ! শেষে কি না এই ঢ্যাঁড়সের প্রেমে পড়ল সে? ছি, দেশে কি আর ছেলে নেই? বিড়ালের মতো মেউ মেউ করা পুরুষ যে নুহার দুচোখের বিষ, সেই নুহার বর হবে এই নাহিদের মতো ক্যাবলা ছেলেটা? নিজের ভাবনায় নুহা নিজেই হতভম্ব। তোর সামলাতে রীতিমতো হেঁচকি উঠে গেল। নাহিদ আরও উত্তেজিত হয়। কি হয়েছে? ঠিক আছেন? এসব বলে বলে ফেনা তোলে মুখে। নুহা বাক্রুদ্ধ হয়ে দেখে যায় শুধু। মনে মনে হাহুতাশে গলা ফাটিয়ে বলে,
ইয়া আল্লাহ, এসব কি? ইয়া মা, বুধ মাটি ফাঁকা করো। এখনো কিছু হলো না, অথচ আমি বিয়ে অবধি চলে গেছি। ছি। এর মধ্যে তীব্র পাশে এসে দাঁড়াল। ভ্রু কুচকে দুজনকে দেখল একবার। জিজ্ঞেস করল, কি হয়েছে? কোনো সমস্যা? অনুশোচনায় নুহার চিবুক তখন গলাতে। তবে নাহিদ হড়বড়িয়ে ওঠে। দেখ না, উনি হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়ছেন। ঠিক করে কথাও বলতে পারছেন না। কি করি বলতো? তীরুর মাঝেও একটু চিন্তা দেখা গেল। আগে হলে হতো না, কিন্তু কালকের ওই ঘটনার পর নুহাকে তার যথেষ্ট ভালো লাগছে। কপালে ভাঁজ ফেলে বলল, সে কি? হঠাৎ কি হলো তোমার? নুহা তীরুর বেলায় আর চুপ থাকতে পারেনি। ছোট করে বলল, একটু মাথা ঘুরছে স্যার। আমি বরং ডাক্তারকে একটা ফোন করি। তীব্র ফোন বের করতে গেলেই নুহা ত্রস্ত দাঁড়িয়ে যায়। শোষব্যস্ত বলে, না না, তার দরকার নেই। সামান্য মাথা ঘোরা, ঠিক হয়ে যাবে। আপনি ভাববেন না স্যার। তীব্র সংশয়েই, আর ইউ শিওর? জি। নুহা টেনে হিচড়ে ঠোঁটে হাসি আনল। মাথা নাড়ল সে। নাহিদকে বলল, তুই অফিস যাসনি এখনো? ছেলেটা যেন হুঁশে এসছে। এক হাত জিভ কেটে বলল, এই রে, আমার তো অফিসের কথা মনেই ছিল না। জীবনে প্রথম চাকরি করলে যা হয়। ইস, আজ আমার চাকরি থাকলে হলো। পরপরই চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু মিস নুহাকে এই অবস্থায় ফেলে যাব কি করে? ওনার আজ পরীক্ষা। অলরেডি 11:40 বাজে। মিস করলে তো এভরিথিং উইল বি লস্ট। এত ভালো একটা কথাতেও নুহা বিরক্ত হল। আরেকদিক মুখ ঘুরিয়ে বিড়বিড় করল, কি দরদ রে! আমার জন্যে উনি অফিস যেতে পারছেন না। আমার ক্ষতি যা করার সে তো করেই ফেলেছিস রে বেয়াদব। এখন এসব আলগা পীড়িত দেখিয়ে হবেটা কি? তীব্র একটু ভেবে বলল, তাহলে বরং আমার গাড়ি নিয়ে যা। ওকে পৌঁছে দিয়ে নিজে অফিসে যাস। অবশ্য আজকের পরেও চাকরি থাকবে বলে মনে হচ্ছে না। নাহিদ ঠোঁট উল্টে মাথা চুলকাল। হুট করে দাঁত মেলে বলল, থাক, কিছু হবে না। আবার একটা খুঁজে নেব। তীব্র চাবি ওর হাতে দিয়ে ফিরতে নিল। হঠাৎ থেমে বলল, তোমার বন্ধু কোথায় নুহা? ভাবনায় বুধ নুহা নড়ে উঠল একটু। পুষ্পিতা? ঘরেই তো। ঘরে? তাহলে কলেজ যায়নি কেন? নুহা দুদিকে মাথা নাড়ে। তা তো জানি না স্যার। বেশ, আমিই দেখছি। তীব্র যেতে নিলেই বলল, স্যার, আমি তো ঘর বাইরে থেকে লাগিয়ে এসেছি। চাবি আমার কাছে। ওকে চাবিটা দাও। নুহা একটু ইতস্তত করল। পুষ্পিতা বাড়িতে একা। তীব্র শত হলেও পুরুষ মানুষ। এভাবে বিশ্বাস করা কি ঠিক হবে? তার মুখায় দেখেই তীব্র বুঝে নিল ব্যাপারটা। বলল ভনিতাহীন, এত ভয় পাওয়ার কিছু হয়নি। তোমার বন্ধু যদি পৃথিবীর একটা মানুষের কাছে সেফ থাকে, সেটা আমি। তীরুর গলার স্বর স্থির, অভঙ্গুর তার চিবুকের গড়ন। নুহা না চাইতেও নিয়ে এলো প্রেমিকের ওই আশ্বস্তির কাছে। হাজারটা টানাপোড়েন মনে রইলেও ব্যাগ থেকে চাবির গোছা বের করে ঠিকই হাতে দিল ওর। তীব্র উল্কার মতো প্রস্থান নেয়। সেদিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা। প্রেমে মজে এক বিট্টু মাস্তান শিষ্টে নিবিষ্ট সার বনে গেছে। আচ্ছা, যদি সত্যিই নুহাও প্রেমে পড়ে, তাহলে কি হবে ও? সন্ন্যাসী? সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 37-এর বাকি অংশ। খোরশেদুলকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। কে বা কারা মেরেছে কিচ্ছু জানা না গেলেও কেস পুলিশের আওতাধীনে এখন। তারা নিজেদের মতো হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করে গেলেন। সরকারি অফিস ভবনের সামনে একজন লোককে দিনদুপুরে মেরে মানুষ হাসপাতালে পাঠালো, এসব তো ভালো কথা নয়। জানমালের নিরাপত্তার প্রশ্ন। খোরশেদুল মারাত্মক আহত হয়েছেন। বাম হাতের রেডিয়াস ভেঙে গলায় ঝুলেছে। সারতে কমসে কম মাস চারেক তো লাগবেই। হঠাৎ কোত্থেকে কি ঘটে গেল ভদ্রলোক নিজেও বুঝতে পারছেন না। তার তো কারো সাথে বিরোধ নেই, আর না আছে লড়াই। হ্যাঁ, মামুন শাহ ভেতর ছাই চাপা আগুনের মতো ফুঁসছেন। আজ 2 মাস যাবৎ বাসার ভাড়া তুলছেন না তিনি। কেন, কি জন্য কিচ্ছু বলছেও না। খোরশেদ দিতে গেলেও জোর করে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এতে তো ওনার কোনো হাত নেই। তবে খোরশেদের ধারণা,
সেই যে বিট্টু মাস্তান হুমকি দিয়ে গেল, সেজন্যই এমন করছে। আচ্ছা, কি ভাবছেন মামুন শাহ? বিট্টুকে তিনিই ভাড়া করে এনেছেন, তারপর ভাড়া থেকে বাঁচতে নাটক সাজিয়েছেন এভাবে? সেই রাত থেকেই লোক দিয়ে মার খাওয়াননি তো? যারা এসেছিল, ওদের তো ভাড়াটে গুন্ডাই লেগেছে। যেমন ফুলকি তোলা বনির মতন হঠাৎ চিন্তাটা এসেছিল মাথায়, অমন করেই নিভে গেল আবার। না না, তা কি করে হয়? ভদ্রলোক যেমন তেমন হলেও নিশ্চয়ই এতটা নিচে নামবেন না। কিন্তু প্রশ্ন তো রয়েই যাচ্ছে, ছেলেগুলোকে খোরশেদের আগে কোনোদিন দেখেননি। তাহলে হুট করে কারো কথা ছাড়া, কোনো কারণ ছাড়া ওনাকে এভাবে প্রহার করবে কেন? সব থেকে বেশি রাগ ঝেড়েছে হাতের ওপর। খোরশেদ যেন এই হাত দিয়ে পাপের রাজত্ব বানিয়েছিল, এমনভাবে মেরেছে। ভাগ্যিস সময় মতো ওখানে পুলিশের টইল এসেছিল, না হলে তো। প্রহৃত খোরশেদ এক টুকরো পোড়া শ্বাস ফেললেন। বিষণ্ণ চোখে চাইলেন গলায় ঝোলানো হাতের পানে। সালমা বেগমের এত কষ্ট হল তাতে। পুষ্পিতা যাওয়ার পর থেকে এতদিন অবধি স্বামীর সঙ্গে তার নীরব দূরত্ব ছিল। প্রয়োজন ব্যতীত একটা বাড়তি কথাও বলতেন না। কিন্তু স্বামী তো ভালোবাসেন। খোরশেদের এই ব্যথিত চাউনি সালমার বুক মুচড়ে আনে। মাথায় হাত বুলিয়ে বললেন, চা খাবে, করে দেব? খোরশেদের ধ্যান ছুটে গেল। মাথা নাড়লেন উত্তরে। সালমা পাশে বসে বললেন, এত কি ভাবছ? হাত ভেঙেছে বলে কষ্ট হচ্ছে? হবে না। এই ভাঙা হাত নিয়ে এখন কাজ করব কিভাবে? 6 মাসের জন্য একরকম পঙ্গু হয়ে গেলাম। খোরশেদের কথায় মনস্তাপ। সালমা বললেন, এসব উল্টোপাল্টা কথা ভেব না তো। আল্লাহ বাঁচিয়েছেন যে বিপদ হাতের ওপর থেকে গেল। যদি এর থেকেও ভয়ানক কিছু হতো, তখন? খোরশেদের মুখের আধার কাটল না। বিড়বিড় করলেন দুঃখ নিয়ে, কারা যে করল এরকম? আমি তো কারোর কোনো ক্ষতিই করিনি। সালমার মনে একটা নতুন সন্দেহের উদয় হয়েছিল। খোরশেদুল মন্ত্রণালয়ে চাকরিরত, ফাইল পাশের ছুতোয় ঘুষ নেয় প্রায়ই। ভদ্রমহিলার এসব ভালো লাগে না। আরেকজনের রক্ত পানি করা রোজগার এমন অনৈতিকভাবে হাতাতে হবে কেন? তাছাড়া এসব ঘুষটুস তো ইসলামেও হারাম। এই নিয়ে চাকরির পর থেকেই সালমা হাজারবার বুঝিয়েছেন। আর প্রতিবার খোরশেদ সংসারের দায়িত্বের একটা বিশাল ফর্দ তার হাতে তুলে দিতেন। সালমার কেন যেন মনে হল, অমন কেউ কাজটা করেছে কি না। হয়তো খোরশেদের অন্যায় আবদারে রেগে গিয়েই। কিন্তু প্রসঙ্গটা নিয়ে হা করলেন না তিনি। মানুষটার এমনিতেই মন খারাপ, এসব বললে আরও কষ্ট পাবে। নীরবতার সুতো কেটে বললেন, তুমি বসো, আমি কিছু খাবার নিয়ে আসছি। এখন খাবো না, ভালো লাগছে না কিছু। তা বললে চলে, ওষুধের সময় হয়েছে, একটু বসো। সালমা রান্নাঘরের পথ ধরলেন। খোরশেদ তখন হতাশ চিত্তে শোবার ঘরের বিছানায় বসে। আচমকা কলিংবেল বাজল। খাটের এই কোনায় বসলে সদর দরজাটা দেখা যায়। ওইভাবেই চেয়ে রইলেন খোরশেদুল। ভর দুপুর বেলাকে এলো এখন। গ্রামে তো তিনি খবর দিতে মানা করেছিলেন। আব্বা আম্মা বয়স্ক মানুষ, শুনলে কেঁদে কেটে অস্থির হয়ে থাকবে। খোরশেদ অপেক্ষায় রইলেন দরজা খোলার। উঠে যে ওই অবধি যাবেন, এক ফোঁটা শক্তি নেই শরীরে। সমস্ত হাড়েমজ্জায় টনটনে ব্যথা। ফের কলিংবেল বাজতেই রান্নাঘর থেকে হাত ছুড়লেন সালমা। রাহাত, দরজাটা খোলো। ছেলেটা ওয়াশরুমে ছিল। বেরিয়ে এলো ত্রস্ত গতিতে। অমন করেই উড়ে গেল দরজায়। ভাগ্য ভালো একদম ওপরের ছিটকিনি কেউ তোলেনি, না হলে তো হাতেই পেত না রাহাত। নিচের ছিটকিনিটাই টেনে সরাল সে। দোর খুলে ওপাশের মুখটা দেখেই স্তব্ধ হল পরপর। অবাক হয়ে বলল, আপু। মিথিলা হাওয়ার বেগে এসেই ঝাপটে ধরল ওকে। হাউমাউ করে কেঁদে কেঁদে বলল, আমার ভাই, কেমন আছিস তুই? কতদিন পর দেখলাম। আমার ভাই। মিথিলা কান্নাকাটি আর জড়িয়ে ধরায় থেমেছিল না। রাহাতের ফোলা মুখটা দুহাতে নিয়ে অসংখ্য চুমু খেল। কিশোর তখনও হতবাক চেয়ে। বনের চটচটে অশ্রুতে চেহারা ভিজে গেছে। ঘর থেকেই মেয়েকে স্পষ্ট দেখতে পেয়েছেন খোরশেদ। স্তম্ভিত চেঁচালেন, মিথিলা, মিথিলা এসেছে? ঘড়িতে তখন 12টা ছুঁই ছুঁই ভাব। জীবনে প্রথমবার এত বেলা করে ঘুমিয়েছে পুষ্পিতা। ঘুমোবে না? কাল সারা রাত তো তন্দ্রার ছিটেফোঁটাও চোখে ছিল না। ইদানিং ওর সাথে প্রায়ই এমন হচ্ছে।
রাতে ঘুম হয় না, মাথার কোষগুলোও তীরর জন্যে ছটফটিয়ে বেড়ায়। আজকের সকালও প্রতিদিনকার মতো, বাইরে কড়া রোদ, অন্যান্য দিনের সেই সহজ সুন্দর নির্মল হাওয়া বইছে। তবে এসব সৌন্দর্যে পুষ্পিতার কিছু যায় এলো না। তার বুকের ভেতরটা সহ দুঃখে চৌচির। যবে থেকে স্যারের প্রেমে পড়েছে, টের পেয়েছে এই অনুভূতি, তবে থেকেই পুষ্পিতার জীবনের সমস্ত স্বস্তি শেষ। অবশ্য স্বস্তিটাই বা কবে ছিল? নুহাদের সাথে থাকার পর থেকে যা একটু শান্তিতে দিন কাটত, প্রকৃতির হয়তো সেটাও সহ্য হয়নি। ঠিকই স্যারের প্রেমে পড়িয়ে সব কেড়ে নিয়েছে ওর থেকে। না, প্রেম নয়, পুষ্পিতা স্যারকে ভালোবাসে। অল্প কদিনে এই ভালোবাসা এত প্রগাঢ় হয়েছে, দিন রাত দাউদাউ করা অনলে বুক পুড়ছে তার। আর সেই আগুনে স্যারের এক একটি কাজ হল ঘিয়ের মতো। কাল স্যার অমন করে ফুল হাতে দিলেন যখন, পুষ্পিতার সাজানো পৃথিবীটা আবার আউলে গেল। তারপর স্যার অত কাছে এসে গালে হাত রাখলেন। ভাবতেই পুষ্পিতার শ্বাস আটকে আসে। স্যার কাছে এসেছিলেন কেন? কি করতে চাইছিলেন? মেয়েটা নেতিবাচক কিছু ভাবতে চেয়েও পারল না। সুদর্শন তীরর পাশে কথাবার্তা সে বসাতে পারে না, হয়তো পারবেও না কখনো। যাকে ভালোবাসে তাকে নিয়ে খারাপ কিছু মাথায় আনা যায়? স্যার যে চিন্তা করেই ফুল দিক, পুষ্পিতা ওই ফুল আর ফুলের মালা যত্নে রেখে দিয়েছে। শুকিয়ে চিমসে গেলেও ফেলবে না। যখন স্যার আর তনুজার বাবু হবে, ওদের দেখিয়ে বলবে, দেখো তোমার বাবার আমাকে দেয়া প্রথম উপহার। আহ, স্যার আর তনুজার বাবু ভাবতেই পুষ্পিতার বুক মোচড় দেয়। এই জীবনে দুঃখ কি তার কম ছিল? তীব্র নামক আরেকটা দীর্ঘ দুঃখ কপালে উড়ে এলো যে। আচ্ছা, এই বিশ্বব্রহ্মাণ্ডে কি তীব্র স্যার ছাড়া দ্বিতীয় পুরুষ ছিলেন না? কেন তনুজার ওনাকেই ভালোবাসতে হল? কেনই বা পুষ্পিতা স্যারকে ভালোবাসতে গেল? পুষ্পিতার এই যে দুনিয়া ক্ষয়ে যাওয়া অনুভূতি, বুকের মাঝে কষ্টের লম্বা কালো দাগ, এসব দূর হবে কি করে? এই যে আজও ইচ্ছে করে কলেজ গেল না, কেন যায়নি, সেসব কি কেউ জানবে কখনো? স্যারের সাথে তনুজার কাল সদ্য প্রেম শুরু হয়েছে। নিশ্চিত ক্লাসে আজ অনেক চোখাচোখি হবে। তনুজা স্যারের সাথে কথা বলার, দেখার করার পাট চোকাতে সেই তো ওকেই টেনে নেবে সাথে। আজকে এসব সহ্য করার শক্তি পুষ্পিতার নেই। এমনিতেও তনুজা যখনই স্যারের কথা ভেবে লজ্জা লজ্জা ভাব করত, ওর তো প্রতিবার হৃদয় ছিঁড়ে যায়। আর সেখানে ওদের এই নব্য প্রেম কিভাবে দেখবে মেয়েটা? ভাবুক পুষ্পিতা হাস্যোজ্জ্বল আকাশ দেখল বিষাদ নিয়ে। কিন্তু কদিন পালিয়ে বাঁচবে এসব থেকে? এই পরিস্থিতির মুখোমুখি এক না একদিন তো হতেই হবে। পুষ্পিতা দীর্ঘশ্বাস গিলে নিল। ফিরে এলো ওয়াশরুমে। উদাস চিত্তে টুথব্রাশে পেস্ট ঘষছিল যখন আচমকা কারো পায়ের আওয়াজ এলো কানে। দরজা আটকানোর শব্দটাও পরিষ্কার, সাথে চাবির গোছার টুংটুং ধ্বনি। পুষ্পিতা ধরেই নিল নুহা এসেছে। কিন্তু ওর তো এখন আসার কথা নয়। একটু আগে দেখল 12টা বাজে। নুহার পরীক্ষাই তো 12টায়। কে এলো তবে? ঔৎসুকে ত্রস্ত ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। গায়ে ওড়না নেই, আলুথালু চুল, ফোলা মৃগ্নয়নে এক চোট নিদ্রা। পরনের কামিজের দশা গোডাউনে জমে থাকা কাপড়ের মতো। এই অবস্থায় ঘরে পা রেখেই চমকে উঠল মেয়েটা। তীব্র দাঁড়িয়ে আছে। লম্বাচওড়া পুরুষের এতটা মুখোমুখি হওয়ার প্রস্তুতি পুষ্পিতার ছিল না। অপ্রতিভের জাতাকলে তরুণী হকচকিয়ে ওঠে। ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো, স্যার। পুষ্পিতা মস্তিষ্ক তখনও সজাগ। স্নায়ুরা বার্তা দিল রাতারাতি, ওরে মেয়ে, তোর গায়ে ওড়না নেই। তুরন্ত পুষ্পিতার বুকখানা ধক করে ওঠে। খড়খড়ে কাঠের মতো শুকিয়ে যায় মুখ। মাটিতে পদযুগল গ্লুয়ের মতো আটকে গেছে বোধ হয়। না হলে নড়তে পারছে না কেন পুষ্পিতা? কিন্তু এই বিস্ময়, এই কুণ্ঠার কোনো দায় তীব্র নিল না। লম্বা পায়ে কাছে এসে বলল, এই মেয়ে, কলেজ যাওনি কেন? পুষ্পিতার সব প্যাচ বেঁধে গেল। স্যার ঘরে কিভাবে এলেন? চাবি পেলেন কোথায়? নুহা তো লক দিয়ে গেল। সব থেকে বড় কথা, ওড়না ছাড়া একটা পুরুষের সামনে দাঁড়িয়ে আছে সে। হায় আল্লাহ, হায় হায়। পুষ্পিতা জবাবের থেকে পালিয়ে যাওয়াকে সহজ ভেবে নিল। পেছনে তো ওয়াশরুম, ওটার মধ্যে গিয়ে দৌড় আটকে দিলেই হবে। তড়িঘড়ি করে ছুটতে নিল সহসা। অমনি কোনুই টেনে ধরল তীব্র। পুষ্পিতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তীব্র গড়গড়িয়ে প্রশ্ন ছড়ে, কি ব্যাপার,
একটা প্রশ্ন করেছি আমি শোনোনি? কলেজ কেন গেলে না? পুষ্পিতা লজ্জায় চোখ খিচে রেখেছে। হাঁসফাঁস করে বলল, মানে আমি আসলে। স্যার মানে? কোনো কথাই তীব্র স্পষ্ট শুনতে পেল না। পাবে কি করে? কুণ্ঠার বেরিতে মেয়ের কণ্ঠনালীও প্যাঁচানো। বরং পুষ্পিতার গাঢ় হয়ে দাঁড়িয়ে থাকায় আরও সন্দিহান হল। তর্জন দিল পুরু কণ্ঠে, কি ব্যাপার? আমি কথা বলছি তো। এদিকে তাকাও। আচ্ছা অভদ্র তো তুমি। কি হলো? তাকাও এদিকে। পুষ্পিতা উপায়হীন, অসহায়। তীব্র হাতে টান বসাতেই অবলার মতন ঘুরল সে। নেত্রপল্লব চোখের শ্বেতমণ্ডলে ঢুকে যেতে চাইছে। এক প্রস্থ গুটিয়ে এসেছে শরীরটা। ওইভাবেই যেন ঢাকতে চাইছে অরুণাবিহীন বক্ষভাগ। চিবুক ঠেকেছে গলার খাজে। কপাল কুঁচকে থাকা তীরর এতক্ষণে খেয়াল পড়ল সবেতে। কিন্তু যতটা নেতিয়ে আছে পুষ্পিতা, তীরর মাঝে প্রভাবই পড়ল না। মুখাইবে তার একই রকম ঠাটবাটের রাজত্ব। কেমন ছুঁড়ে ছুঁড়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? এসব অরুণাটন্না হওয়াটে ভার। এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। একটা সময় পর আমার সামনে তোমাকে এর থেকেও অনেক বাজে অবস্থায় থাকতে হবে। সো লিভ ইট। এখন যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। পুষ্পিতা কিংকর্তব্য বিমূঢ়। হা হল পুরন্ত দুই ঠোঁট। স্যার এটা কি বললেন? আবছা ইঙ্গিত ঝাপসা রূপে বুঝতেই মেয়েটার প্রাণটপকে গলায় চলে আসে। গোটা দুনিয়া চোখের সামনে চক্কর কাটে দুবার। নুহার যেমন অবস্থা হয়েছে বাইরে, পুষ্পিতারও অমন হল। একই রকম আইধাই করে বলল, পানি, পানি খাবো।